কিংডম মোনেরা আমরা আগের দিনই পড়ছিলাম। কিংডম মোনেরার ক্ষেত্রে আমরা এর আগের দিন পার্ট 1-এ যা যা পড়েছিলাম তাতে ছিল যে মোনেরার ক্ষেত্রে, মোনেরা মানে প্রোক্যারিওটিক সেল, মানে আর্কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, রিকেটেসি, এই সমস্ত মেম্বারদের কথা। আর সেক্ষেত্রে আমরা মেনলি বলেছিলাম যে যারা ব্যাকটেরিয়া মানে ইউ ব্যাকটেরিয়া তাদের নিয়েই মেনলি আলোচনাটা এখানে হচ্ছে। বাকিদের ক্ষেত্রে আলোচনা খুব বেশি দরকার পড়বে না, জায়গায় জায়গায় তাদের আলোচনা হবে। এখন যেহেতু আমরা ইউনিট 3-তে প্রোক্যারিওটিক সেলের গঠন দেখেছিলাম, সেই জন্য প্রোক্যারিওটিক সেলের একটা ওভারভিউ দিয়েছিলাম, এবং তারপরে আমরা একটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেনলি তাদের রিপ্রোডাকশন প্যাটার্ন দেখেছিলাম, অ্যাসেক্সুয়াল টাইপ এবং সেক্সুয়াল টাইপ। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের দুটো প্যাটার্ন আমরা দেখেছিলাম, একটা ছিল কনজুগেশন আর ছিল ট্রান্সফরমেশন। সেখানে আমরা গিফটের পরীক্ষা এবং সেটা পরবর্তীকালে অ্যাভেরি ম্যাকলিওন ম্যাককার্টির পরীক্ষাতে আমরা এটাই শেষ করেছিলাম। তার মানে যদি মোনেরার ক্ষেত্রে স্পষ্টতই যদি লিখি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা আলোচনা করছিলাম, সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। তাহলে সেক্ষেত্রে মোট 3 রকমের যৌন জনন নিয়ে কথা হচ্ছিল। একটা ছিল কনজুগেশন, যাকে আমরা সংশ্লেষ বলছিলাম। আচ্ছা, 2 নম্বরে রয়েছে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন এটাও হয়ে গেছে আমাদের। আর নেক্সট রয়েছে ট্রান্সডাকশন, ট্রান্সডাকশন। ওকে, তো এই ট্রান্সডাকশনের টাইপ নিয়ে আমাদের কথা বলতে হবে। ওকে, দেখো আমরা যখন ট্রান্সফরমেশন পড়ছিলাম তখন দেখছিলাম কি যে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া যদি তার কোনো জিন তার দেহের বাইরে আছে, বাইরের পরিবেশে আছে, আর মনে হচ্ছে তার এটা প্রয়োজন আছে, তাহলে সেক্ষেত্রে ব্যাকটেরিয়াটা তার নিজের মধ্যে তাকে ইনসার্ট করে নিতে পারে। তো সেটাকে আমরা বলেছিলাম ট্রান্সফরমেশন। আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখেছিলাম, কিন্তু এমনি হিসাব মতো গোদা বাংলায় ট্রান্সফরমেশন মানে হলো, সাপোজ এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা পার্টিকুলার জিন নেই, আর সেই জিনটা দেখা গেল যে বাইরের পরিবেশে আছে, তাহলে ব্যাকটেরিয়াটা এই জিনটাকে নিজের যে জিনোম রয়েছে তার মধ্যে ইনক্লুড করে নিতে পারে। এটা হলো ট্রান্সফরমেশন। ব্যাস, আমরা ওই গিফটের পরীক্ষা বা ওগুলো তো পরীক্ষামূলক প্রমাণ আর কি, হ্যাঁ, কিন্তু এমনি নর্মালি বলতে গেলে এটা হলো ট্রান্সফরমেশন। যে কোনো জিনকে ব্যাকটেরিয়া যদি চায় বা প্রোক্যারিওটিক সেল যদি চায়, তাহলে সেক্ষেত্রে তার নিজের জিনোমের মধ্যে ইনক্লুড করে নিজেকে ট্রান্সফর্ম করতে পারে, মানে রূপান্তর করতে পারে। সেই জন্য পরীক্ষার নাম রূপান্তর ভবন, ট্রান্সফরমেশনের বাংলা রূপান্তর ভবন। এরপর যেটা আমরা পড়বো সেটা আরেকটু মন দিয়ে শুনতে হবে, আর যেটা হলো ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনের কোনো বাংলা নাই, ঠিক আছে? ট্রান্সডাকশন মন দিয়ে শুনতে হবে কিন্তু, হ্যাঁ। দেখো ট্রান্সডাকশনের ক্ষেত্রে বিষয় কি, এটা আমরা আবারও পড়বো একবার। সেটা হলো যখন ভাইরাস পড়বো, যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন ট্রান্সডাকশন, সেটা আবারও ভাইরাসের ক্ষেত্রে রিপ্রোডাকশন, কিন্তু ট্রান্সডাকশন নয়। তখন তাদের ক্ষেত্রে লাইটিক সাইকেল এবং লাইসোনিক সাইকেল, দুটো জিনিস একই হবে। এখানে যা ট্রান্সডাকশনে বলবো, ওখানে গিয়ে লাইটিক লাইসোনিকের দুটো পার্থক্য আছে, তবু ওভারঅল গল্প আমরা বলবো। এটা ব্যাকটেরিয়ার আর ওটা ভাইরাসের। তার মানে এখানে অ্যাকচুয়ালি দুজনকে দরকার। এই দুজনকে দরকার, একজন হলো ভাইরাস, একজন হলো ব্যাকটেরিয়া। আমরা পড়ছি কিন্তু ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন, সুতরাং ভাইরাস কি করলো না করলো আমাদের খুব একটা মাথা মতো নাই। আমাদের মেইন টার্গেট যেটা, যে ব্যাকটেরিয়ার কিভাবে রিপ্রোডাকশন হচ্ছে সেটা এখানে ফোকাস করা। ঠিক একই কথা আমরা বা উল্টো কথা আমরা বলবো ওখানে গিয়ে যখন ভাইরাস পড়বো। তখন আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অতটা ফোকাস না করে আমরা ভাইরাস কিভাবে রিপ্রোডাকশন করছে সেটা আমাদের দেখার বিষয় হবে। জিনিস একই, জিনিস একই। দেখো কি হয়, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, সাপোজ এটা একটা ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা তার কালার দিয়ে আমরা একটু ডিনোট করার চেষ্টা করছি, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এটা তার জিনোম। এবার এই ব্যাকটেরিয়ার উপর অ্যাটাক
করতে পারে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ হলো এক ধরনের ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। বিভিন্ন ধরনের ভাইরাস আছে যারা বিভিন্ন অর্গানিজমকে অ্যাটাক করে। তো যারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। তাহলে তারা হলো ওয়ান টাইপ অফ ভাইরাস যাদেরকে বলা হয় ফাজ ভাইরাস। ওকে, তো প্রথমেই একটা ব্যাকটেরিওফাজের গঠন একটু জাস্ট দেখে নাও। এরকম টাইপের গঠন হয় এবং তারা এখানে এসে ল্যান্ড করে এবং তাদের তাদের মধ্যেও একটা কিন্তু জিনোমিক কন্টেন্ট আছে। যদিও জানি আমরা ভাইরাস সেল না, তারা দেহের বাইরে থাকলে জড় পদার্থের মতো আচরণ করে, আর কোন অর্গানিজমের মধ্যে ঢুকলে তারা সজীবের মতো আচরণ করে। মানে এই জন্য এদেরকে লিভিং আর নন লিভিং এর মাঝে রাখা হয়, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে বস্তু বলা হয়। এখন বিষয় হলো যে তাহলে কি হলো ব্যাপারটা, সেটা হলো এটা একটা ব্যাকটেরিওফাজ। এ অন্য কোথাও ঘোরেনি এমন নয়, আরো 5 জায়গায় ঘুরেছে। মানে গরুর দেহ বসতে পারে, আম গাছের দেহ বসতে পারে, আমার দেহ বসতে পারে, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, কিন্তু কোথাও হেলিপ্যাডটা পায়নি। হেলিপ্যাড, তাহলে হেলিকপ্টার যতই ঘুরে বেড়াক না কেন, যতক্ষণ না হেলিপ্যাড পাচ্ছে সে তো নামতে পারবে না। তেমন প্রত্যেকটা অর্গানিজম, যদিও ওকে অর্গানিজম বলা যায় না, প্রত্যেকটা প্যাথোজেন, মানে যারা অ্যাটাক করে তাদেরকে প্যাথোজেন বলা হয়, তারা যে কোনো জায়গায় ইচ্ছা করলেই তারা কিন্তু তাদের দেহে প্রবেশ করবে না, কারণ এখানে হোস্ট স্পেসিফিসিটি ব্যাপার আছে। সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন বার্ড ফ্লু মুরগির হতে পারে, আমার হবে না। আবার যখন এইচআইভি হচ্ছে মানে এইডস হচ্ছে তখন মানুষের হচ্ছে, কই গরুর হয়নি। আবার গরুর যখন কোনো একটা রোগ হচ্ছে, কই মানুষের তো হয়নি। তাহলে এই রোগগুলো হওয়ার ক্ষেত্রে যেটা ধান গাছ হয় গম গাছ হয় না, যেটা গম গাছ হয় আলু গাছ হয় না, আলু গাছে হলে গম গাছ হয় না। তাহলে কি এখানে হোস্ট স্পেসিফিসিটির ব্যাপার আছে। আর সেখানে মেমব্রেন প্রোটিন নিয়ে আমরা যা সব কথা বলেছিলাম তার মধ্যেই সেগুলো পড়ে। যাই হোক, কত বকে লাভ নেই, তাহলে শেষ হবে না। এই হলো মোটামুটি স্ট্রাকচার। এবার কি হয়, যখন এরা এখানে বসে তখন ওদের ওদের না ড্রিল করার মেশিন আছে, মানে অ্যাকচুয়ালি লাইসোজাইম আছে যারা ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ব্রেক করতে পারে। তো সেই লাইসোজাইম দিয়ে ওরা ড্রিল করে দেয়, মানে ফুটো করে দেয়। এবার কি হয়, ওদের যে ডিএনএ আছে সেটা সার্কুলার, কিন্তু যখন প্রবেশ করবে অ্যাজ এ লিনিয়ার, মানে ধরো এই ক্লিয়ার, এর মধ্যে সার্কুলার ডিএনএটা কেটে দিল গো, তাহলে কি লম্বা হয়ে গেল, তাই তো? বুঝছি, চক্রাকার ডিএনএ যদি এক জায়গায় কেটে দেয় তার মানে কি হলো, লম্বা হয়ে গেল না? ওই লম্বা ডিএনএটার মধ্যে প্রবেশ করে গেল। তার মানে ব্যাকটেরিয়াটা তার জিনোম শূন্য, মানে দেহ ত্যাগ করলো। ওর ছিলই বা কি দেহে, কারণ ও তো এখনো অর্গানিজমের বাইরে আছে, সেই অর্থে মৃত। তাহলে সেখানে সেই অর্থে জীবিতই নয়। তবু যাই হোক না হোক, আমরা আরামসে এটাকে মুছে দিতে পারি। হলো, এবার কি করবে? এবার এই যে 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 জিনোমটা ঢুকলো, ভাইরাসের যে জিনোমটা ঢুকলো বা জিনটা ঢুকলো, এই জিনটা দুটো কাজ করতে পারে। দুটো কাজ কি আমরা হালকা করে বলছি, যখন ভাইরাস পড়াবো তখন ভারী করে বলবো, ঠিক আছে? কিরকম? এক হতে পারে যে এই জিনোমটা যে ব্যাকটেরিয়ার জিনোম ছিল তার সঙ্গে কাটিং করে ঢুকে যেতে পারে। সব আছে ওর কাছে, ওই জিনের মধ্যে ওর সমস্ত প্রপার্টি আছে যা এসব করতে পারে। মানে ওই অর্গান, মানে যার যে হোস্টের বডিতে ঢুকেছে, মানে ইকোলাই, এটা ধরো ব্যাকটেরিয়া, সাপোজ এটা ইকোলাই, ইস্টেরিচিয়া কোলাই একটি ব্যাকটেরিয়া। তাহলে এর দেহে ঢোকার পর এর জিনোমকে কেটেছে, তার মধ্যে ইনসার্ট করেছে, ঠিক আছে? এই অবস্থায় একে বলা হয় প্রোফাজ। প্রোফাজ, ওকে, প্রোফাজ। তখন যখন হোস্ট জিনোমের সঙ্গে ভাইরাল জিনোম অ্যাটাচড আছে, তখন যখন হোস্ট জিনোমের সঙ্গে, হোস্ট মানে এখানে ইকোলাই মানে পোষক এটা, আর যখন হোস্ট জিনোমের সঙ্গে যে প্যাথোজেন মানে ভাইরাস, তাহলে ব্যাকটেরিওফাজ বা ভাইরাস যাই লেখো না কেন, তার জিনোম যখন অ্যাটাচ আছে তখন তাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোফাজ। এই অবস্থাটা। এবার এই অবস্থায় যদি ব্যাকটেরিয়াকে ছেড়ে দেওয়া হয়, মন দিয়ে শুনতে হবে কিন্তু, এই অবস্থায় যদি ব্যাকটেরিয়াকে ছেড়ে দেওয়া হয়, ব্যাকটেরিয়া কি করবে? বোকার মতো রেপ্লিকেশন করে যাবে, মানে কপি বানাবে। ব্যাকটেরিয়া তার কপি বানানো যাবে।
19 মিনিট থেকে 21 মিনিট 22 মিনিটের মধ্যে ব্যাকটেরিয়া একবার ডিভিশন করে। তারপরে এই ব্যাকটেরিয়াটার হুবহু কপি বানতে থাক মানে তৈরি হতে থাকবে। প্রত্যেক 19-20 মিনিটে ডাবল হবে, তারপর ডাবল হবে, তারপর ডাবল হবে, তারপর ডাবল হবে। কি চালাক, কি চালাক যে নিজের জিনোমটাকে ইনসার্ট করে দিয়েছে হোস্টের সঙ্গে। এবার হোস্ট কপি করছে তো ও কপি হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি একটা সাইকেল যাকে লাইসোজেনিক সাইকেল বলা হয়। এছাড়াও একটা সাইকেল আছে যাকে লাইটিক সাইকেল বলা হয়। ঠিক আছে, কি হবে, ধরো এরকম করে আরামসে কপি করতে করতে কপি করতে করতে 1 লাখ 2 লাখ হয়ে গেছে। তখন ভাবছে না অনেক হলো, এবার বেরিয়ে যাওয়ার সময় হয়েছে। এবার বেরিয়ে যাওয়ার সময় হয়েছে, কি করলো, হোস্ট জিনোম থেকে নিজেকে বার করলো কেটে। ঠিক আছে, এইবার কি করবে, এইবার এ এর প্রথম কাজ হলো এর মধ্যে বিভিন্ন এনজাইম সিক্রেট করার ক্ষমতা আছে, তৈরি করার ক্ষমতা আছে। এ কি করবে, প্রথম যেটা কাজ, ওই পার্টি অফিস দখল করার মতো গোটা সেলটাকে দখল করবে। পার্টি অফিস দখল কেমন হয় সেটা তোমরা হয়তো দেখো নাই, ভবিষ্যতে হয়তো দেখবে কোনোদিন। সেটা কি হয়, দেখবে যখন হয়তো পার্টি অফিস লাল রঙের আছে, দিয়ে ধরো সবুজ রঙের লোকরা এলো, দিয়ে পার্টি অফিসটা থাকলো, ওই চেয়ার টেবিল যেগুলো লাল লাল ছিল সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিল, দিয়ে সব বার করে দিল, দিয়ে বাইরের দিকে রংটা সবুজ করে দিল, ব্যাস হয়ে গেল। পার্টি অফিস তো সেমই রইলো। ধরো পাখা পাখি পার্টি অফিস, ওই ওই চাচের ওই ছিটে বেড়া ওইসব পার্টি অফিস নয়, ওসব ভেঙে উড়িয়ে দেবে। পাকা বাড়ি, তাহলে ভাঙবে কেন বলতো, দখল করলেই তো হলো, দখল নিয়ে নিল। এবার ধরো অন্য একটা রং পাল্টাচ্ছে কোনোদিন, তখন আবার সেই একই কাজ হবে। তাহলে পার্টি অফিস কিন্তু সেম আছে, শুধু রং বদলেছে। বোঝা গেল, এদের ব্যাপারটাও সেরকম। এ কি করবে, প্রথমেই এই যে যে হোস্ট জিনোম আছে সেই হোস্ট জিনোমটাকে পুরো নষ্ট করে দিল। নষ্ট করলে কি পাবে, কাঁচা মাল পাবে, কাঁচা মাল। বোঝা গেল, ডিএনএ তৈরির কাঁচা মাল পাবে, নিউক্লিওটাইড পাবে। আর সেই নিউক্লিওটাইড এর ছাঁচ ও নিজের রয়েছে, আর সেই ছাঁচ দেখে দেখে ও আরামসে খানিক বানিয়ে নিল, 1 লক্ষ 2 লক্ষ বানিয়ে নিল। হয়ে গেল, প্রচুর জিনোম তৈরি হয়ে গেল কার, ভাইরাসের। কন্টেন্ট কোথায় পেলো, ওই ওর জিন ওর ডিএনএ। আর কি করলো, দখল করা মানে কি, এখানে ধরো ধরো আমি কথাই বলছি, ধরো টিভি আছে ভাঙে নাই, খুব বুদ্ধিমান লোক, টিভি ভাঙে নাই। ঠিক আছে, ধরো এসি আছে ভাঙেনি, সব তো দখল নিয়েছে। তাহলে হোস্ট জিনোমের যত যাবতীয় জিনিসপত্র আছে, রাইবোসোম থেকে আরম্ভ করে যারা মেশিনারি সিস্টেম, সব দখল করে নিয়েছে। দিয়ে ওদের রাইবোসোমকে দিয়ে ওরা প্রোটিন তৈরি করবে, মানে দেহের যে খোলা, মানে যেটা এঁকেছিলাম সরভুজের মতো, ঠিক আছে, এগুলোকে ক্যাপসিড বলা হয়, ওগুলো তৈরি করবে। তাহলে কি রকম, প্রথমে এরকম পার্ট পার্ট করে বানাবে, এরকম পার্ট পার্ট করে বানাবে, তারপরে কি করবে, অ্যাসেম্বল করবে। অ্যাসেম্বল, অ্যাসেম্বল বোঝো, কম্পিউটারে অ্যাসেম্বল হয় বিভিন্ন কোম্পানির। ভালো ভালো ধরো আমি সাপোজ ধরো ডেস্কটপ বানাবো, হ্যাঁ, এবার একটা সিঙ্গেল কোম্পানির আমার সমস্ত কিছু কনফিগারেশন ভালো লাগছে না, তো এই কোম্পানির এটা, ওই কোম্পানির ওটা, ওই কোম্পানির ওটা, ভালো ভালো জিনিস নিয়ে অ্যাসেম্বল করলাম, একটা ভালো কম্পিউটার ডেস্কটপ বানালাম, এটা অ্যাসেম্বল বলা হয়। তো প্রথমে এরকম পার্ট পার্ট করে তৈরি হবে, দিয়ে তারপরে ওরা জুড়ে গিয়ে অ্যাসেম্বল করবে। এবং সঙ্গে দরকার 1 কপি জিন, 1 কপি জিনও নিল। এবং জিনটা তো বলেছি যে ভেতরে রাখার পর ওটা কিন্তু সার্কুলার হয়ে যায়, সার্কুলার করে দিলাম, কোনো অসুবিধা নেই। এরকম লক্ষ লক্ষ কপি ভেতরে তৈরি হবে। যখন দেখবে হ্যাঁ সব তৈরি হয়ে গেছে, চলো আবার কি, পেটে বেরিয়ে যাও। তাহলে ব্যাকটেরিয়া একটাই মাত্র ঘর, আর তার দেওয়াল যদি ভেঙে দেয় তা তার ঘরের আর কোনো মানে থাকে, সেখানেও থাকবে না, মানে ব্যাকটেরিয়াটি মারা যাবে। যখন ওই গোলের মধ্যে ঢুকে যখন শুধু কপি বানাচ্ছিল তখন একটা সাইকেল, আর এই যে ফেটে বেরিয়ে এলো না, এটা একটা সাইকেল। এটা আমরা আবারও ডিটেলসে গিয়ে আলোচনা করব যখন ভাইরাসের রিপ্রোডাকশন পড়াবো। এখন তুমি বলবে আমাকে, শেষ হয়নি, এখন তুমি আমাকে বলবে স্যার রিপ্রোডাকশন কই হলো, এ তো ভাইরাসের রিপ্রোডাকশন হলো, ব্যাকটেরিয়ার কই রিপ্রোডাকশন। হ্যাঁ, তার জন্যই তো পিকচার আবি বাকি হ্যাঁ, বুঝলে, পিকচার এখনো বাকি আছে। নেক্সট সেকেন্ড ইকোলাই, এবার তার জিনোম এটা, কালার দেখবে, সবই তো রঙের খেলা। তার মানে এখন দেখো ভালো করে খেয়াল করে, যে যে ব্যাকটেরিয়া আসছে, যদি আমরা একটা জিনিস করি, হ্যাঁ, জাস্ট ধরো রংটাকে একটু চেঞ্জ করি, হ্যাঁ, এখানে একটা বুদ্ধিমানের কাজ করেছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বলছে মোড়ে তো আমি যাবো,
ওই তুই যখন যাচ্ছিস না, তোর সঙ্গে আমারও একটু কপি তোকে দিয়ে দেবো, আমিও ছাড়বো না। তুই রিপ্রোডাকশন করছিস, তুই তো আমাকে যা করলি করলি, এবার আমিও যেতে যেতে আমার রিপ্রোডাকশনটা করে যাবো। তার মানে ওর জিনোমের সঙ্গে ফার্স্ট ব্যাকটেরিয়ার জিনোম অল্প একটু অ্যাড করে দিস ওই কপির সময়। ওকে, প্রথম থেকেই এটা ব্যাকটেরিয়ার চালাকি, সব কপিতে আছে। হ্যাঁ, না ভাঙতে পারে না, ওর সঙ্গে অ্যাটাচ হয়। ওকে, হয়েছে। এবার বুঝতেই পারছো কি হবে গল্প। হ্যাঁ, সেটা হলো এই ব্যাকটেরিয়াটা যখন এখানে অ্যাটাক করবে আর এর যখন জিনটা ঢোকাবে, তখন অল্প একটু ফার্স্ট ব্যাকটেরিয়ার জিনোম আছে, ভাইরাসের জিনোমের সঙ্গে প্রথম ব্যাকটেরিয়ার জিনোম আছে। এবার এখানে যখন তাকে ইনসার্ট করে দেবো, আমি তো মুছে করে দিচ্ছি, হিসাব মতো আর একটু বড় হবে। হ্যাঁ, তার মানে ফার্স্ট ব্যাকটেরিয়ার জিনোম সেকেন্ড ব্যাকটেরিয়ার সঙ্গে ইনক্লুড হলো। তাহলে এটা 1 নম্বর ব্যাকটেরিয়ার ব্লু কালারের জিনোম ছিল, সেটা 2 নম্বর ব্যাকটেরিয়ার ব্ল্যাক কালারের জিনোমের সঙ্গে ইনক্লুড হলো। ওই তো হয়ে গেল সেক্সুয়াল রিকম্বিনেশন। আর সেটা দেখেই তো বলি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা বলেছি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিশেষ কিছু আশা করা যাবে না। এই হলো তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে জেনেটিক রিকম্বিনেশন মানেই সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাই এই যে 1 নম্বর ব্যাকটেরিয়ার কাছ থেকে 2 নম্বর ব্যাকটেরিয়াতে জিন এসে পৌঁছালো, এটাকেই আমরা বলে দেবো যৌন জনন। কারণ এখানে এটাই হলো জেনেটিক রিকম্বিনেশন, এটাই হলো যৌন জনন। এইবার হার্সে এবং চেজ দুজন সায়েন্টিস্ট, তারা এটা পরীক্ষামূলক ভাবে প্রমাণ করেছেন। সেটা আমাদের এখন না পড়লেও চলবে। কেন? সেটা অ্যাকচুয়ালি 12-এ আছে। গ্রিপ্তের পরীক্ষাটা আমরা বললে ভালো বোঝাতে পারি, কারণ শুধুমাত্র ওই একটা বিকার এঁকে তার মধ্যে একটা জিন দিয়ে ব্যাপারটা অতটাও গ্রহণযোগ্যতা আসে না। সেই জন্য আমরা গ্রিপ্তের পরীক্ষা বা অ্যাবেরি ম্যাকলিয়ন ম্যাককার্টির পরীক্ষাটা দেখিয়েছিলাম। কিন্তু এখানে আমার মনে হয় বেশ একটু বড় গল্পটা, সুতরাং এটা বোঝার জন্য যথেষ্ট আছে। হার্সেসিস কি করেছিলেন তাও একটু হালকা বলে দিচ্ছি। তিনি সালফার আর ফসফরাসকে নিয়ে পরীক্ষা করেছিলেন, সালফার আর ফসফরাসের দুটো আইসোটোপ নিয়ে পরীক্ষা করেছিলেন। তো দেখানোর চেষ্টা করেছিলেন যে এখান থেকে এখানে যখন আসছে তখন সালফার আসছে না ফসফরাস আসছে। যদি সালফার আসে মানে কিভাবে, একটার ক্ষেত্রে ভিতরে ডিএনএটাকে চেঞ্জ করেছিলেন। এবার একটু শক্ত হয়ে যাবে কিন্তু এসব বলতে গেলে। দেখো এই এই যে জিনিসটা আছে না, এটা হলো প্রোটিন দিয়ে তৈরি, আর প্রোটিনে থাকে সালফার, যা ডিএনএতে থাকে না। আর ঠিক উল্টোটা ফসফরাস, যা থাকে ডিএনএতে, যা প্রোটিনে থাকে না। এবার একবার কি করলেন, এই খোলাটাকে চেঞ্জ করলেন, ভিতরে ডিএনএটা অ্যাজ ইউজুয়াল রাখলেন, দিয়ে অ্যাটাক করালেন, দিয়ে দেখলেন নেক্সট জেনারেশনে যাচ্ছে না। তার মানে প্রোটিন জেনেটিক ম্যাটেরিয়াল নয়। পরে কি করলেন, বাইরেটা ঠিক রাখলেন আর ভিতরেটা চেঞ্জ করলেন, যে দেখলেন এই জিনিসটা নেক্সট জেনারেশনে খুঁজে পাওয়া যাচ্ছে, মানে ওই ফসফরাসকে নেক্সট জেনারেশন খুঁজে পাওয়া যাচ্ছে। তার মানে যে নিয়ে গেছে সেই তো অ্যাকচুয়ালি জেনেটিক ম্যাটেরিয়াল। আর আগেই তো আমরা জানি যে প্রোটিনের ক্ষেত্রে ফসফরাস থাকে না, ডিএনএতেই ফসফরাস আছে। তো প্রমাণ হয়ে গেল যে ফসফরাস যাতে আছে সেটাই জেনেটিক ম্যাটেরিয়াল, মানে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। বুঝে গেল? এই গল্পটা ছেড়ে দিয়েও আমার মনে হয় ওখানে যা বুঝেছো সেটা এনাফ ফর 11, 12-এ তো আছে, আমরা জেনেটিক্স পড়ানোর সময় ডিটেলসে পড়াবো। বোঝা গেল? তার প্রমাণ ছিল ওটা, এই যে এখানে থেকে এখানে এসছে না, তার প্রমাণ ছিল ওটা। হার্সে এবং চেস তারা নোবেল প্রাইজও পেয়েছিলেন। ওকে, আর এখানে রিপ্রোডাকশনের কিছু নাই, 3 রকমের রিপ্রোডাকশন ছিল, হয়ে গেল। হ্যাঁ, প্রোফাজ, হ্যাঁ হ্যাঁ একই। ঠিক আছে, না যখন লেখা হয় ফয়াকার বর্গীজ লেখা হয় প্রোফাজ। ওকে, আচ্ছা এবার দেখো, এটা তো হয়ে গেল। এরপর যেগুলো আছে সেগুলো একদমই টুকিটাকি ব্যাপার, মনে রাখার ক্ষেত্রে টুকিটাকি ব্যাপারগুলো পড়ে আছে। সেটা কি, আমরা স্টেনিং প্রসিডিওর মানে ব্যাকটেরিয়াকে রং করার যে সমস্ত পদ্ধতি সেগুলো অলরেডি পড়ে ফেলেছি। সেখানে আমরা দেখেছি যে একটা গ্রুপের ব্যাকটেরিয়া তাদেরকে গ্রাম পজিটিভ নেগেটিভ বলা হচ্ছে, দেখা গেল। যারা আবার ওই পেপটাইডোগ্লাইকেন নাই, মানে পেপটাইডোগ্লাইকেন থাকা সত্ত্বেও মাইকোলিক অ্যাসিড নামক একটি উপাদান আছে, আজকে সবটা বুঝতে পারবে না তুমি। হ্যাঁ, মাইকোলিক অ্যাসিড আছে, তাদের ক্ষেত্রে আবার তারা ওই রং নিচ্ছিল না। আর সেই জন্য আমরা অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া, নন অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া আগের দিন আমরা পড়ে ফেলেছি, এগুলো আমরা পড়ে ফেলেছি অলরেডি। আর কি বলেছি,
ফ্লাজেলার উপস্থিতিতে ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ, অ্যাট্রিকাস, মোনোট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস, লোফোট্রিকাস, পেরিট্রিকাস, এসব পড়েছি। কি পড়া হয়নি? টেম্পারেচার। টেম্পারেচারের উপর বেস করে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। এসব পরীক্ষায় আসবে না, এমনি আসতো না, আর এখন তো আসার কোনো অপশনই নেই, কারণ এখন তো এমসিকিউ কোশ্চেন, মানে সেমিস্টার, তো এখানে তো ব্রড কোশ্চেন লেখার কিছু নেই, তো এখানে আসার কোনো উপায় নেই। তো তাও বলে রাখি যে ব্যাকটেরিয়ার যদি তুমি মানে হ্যাবিটেট বলো, মানে বাসস্থান বলো, তাহলে জলের স্থলে অন্তরীক্ষে যাকে বলে, হ্যাঁ, মানে একদম মাটির সবচেয়ে নিচে যেখানে কাউরির থাকা সম্ভব সে ব্যাকটেরিয়া, আর অ্যাটমসফিয়ারের উপরের দিকে যত দূর অব্দি যদি একজনও থাকে সে হলো ব্যাকটেরিয়া। তার মানে অবাধ বিচরণ, যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে যে কোনো ভাবে তারা থাকতে পারে, কারণ বিভিন্ন ক্যাটাগরির ব্যাকটেরিয়া আছে। না হলে আমরা ডিপ ফ্রিজে রেখে মাংস 1 বছর ধরে খেতে পেতাম, পারি না, কারণ সেও নষ্ট হয়ে যায়। তার মানে ডিপ ফ্রিজেও কাউরির অস্তিত্ব পাওয়া যায়, ডিপ ফ্রিজেও কেউ বসবাস করতে পারে যে ওই মাংসকে নষ্ট করতে পারে। তার মানে খুব ঠান্ডায় থাকতে পারে, যাদেরকে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া বলা হয়। যারা মোটামুটি টেম্পারেচারে বাস করতে পারে তাদেরকে মেসোফিলিক বলা হয়। যারা হায়ার টেম্পারেচারে বসবাস করতে পারে তাদের থার্মোফিলিক বলা হয়। ঠিক আছে, শুধু এইটুকু টুকিটাকে জিনিস শুনে রাখলেই চলে যাবে, হ্যাঁ, তাও মনে হয় না 11-এ খুব একটা কাজে লাগবে। তাহলে সাইক্রোফিলিক, মেসোফিলিক আর থার্মোফিলিক। থার্মোফিলিকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ব্যাকটেরিয়ার ওই থার্মাস অ্যাকুয়াটিকাস, একটি ব্যাকটেরিয়ার নাম আমরা আগেও শুনেছিলাম একবার এনজাইম পড়ার সময়। তারা 94 থেকে 96 ডিগ্রি সেন্টিগ্রেডে তারা বসবাস করতে পারে, মানে জল যেখানে প্রায় ফুটবো ফুটবো করছে। এরা হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণে, উষ্ণ প্রস্রবণ আমরা জানি, যেখানে চাল যদি কাপড়ে করে বেঁধে তুমি ডুবিয়ে দাও তাহলে সেখানে ভাত হয়ে যাবে, বুঝা গেল? সেই উষ্ণ প্রস্রবণেও এরা আরামসে বসবাস করতে পারে। তো ওই পার্টিকুলার থার্মোফিলিক ব্যাকটেরিয়াটার নাম আমাকে জেনে রাখতে হবে। তা আমাকে 11-এও কাজে দিতে পারে, 12-এও কাজে দিতে পারে। আর তার নাম থার্মাস অ্যাকুয়াটিকাস। থার্মাস টেম্পারেচারের সঙ্গে রিলেটেড, আর অ্যাকুয়াটিকাস বুঝতেই পারছো জলে থাকে, তাই উষ্ণ প্রস্রবণে বা হট স্প্রিং এ থাকে, সেই জন্য ওর নাম থার্মাস অ্যাকুয়াটিকাস। বোঝা গেল? এইটুকু জানলেই হবে, বাকি টেম্পারেচার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো না জানলেও চলবে। আর কি রয়েছে? আর রয়েছে মোড অফ নিউট্রিশন। ঠিক আছে, ব্যাকটেরিয়া কোন কোন মোডে নিউট্রিশন মানে তাদের পুষ্টি সম্পন্ন করতে পারে, বেঁচে থাকতে গেলে পুষ্টি লাগবে, পুষ্টি কোন কোন পদ্ধতিতে তারা সম্পন্ন করতে পারে, সেটা আমরা কিন্তু যখন ওই 5 কিংডম ক্লাসিফিকেশন পড়াচ্ছিলাম তখন আমরা বলেছিলাম যে হাইয়েস্ট মোড অফ নিউট্রিশন দেখা যায় মনে রাখতে। তো এখানে সেটা বললেও চলে, না বললেও চলে, তাও একবার জাস্ট ছুঁয়ে দিচ্ছি। সেটা হলো এদের গ্রুপে কিন্তু নিউট্রিশনের দিক দিয়ে অটোট্রপিক মানে স্বভোজী আর হেটারোট্রপিক দু ধরনের মেম্বাররাই আছে, মানে পরভোজী। ঠিক আছে, স্বভোজী এবং পরভোজী দু ধরনের মেম্বাররাই আছে। হেটারোট্রপিক দু ধরনের মেম্বাররা রয়েছে। অটোট্রপিকের ক্ষেত্রে দুটো যেমন বলেছিলাম আমরা, ফোটো অটোট্রপিক আর কেমো অটোট্রপিক, মনে আছে নিশ্চয়ই? ফোটো অটোট্রপিক আর কেমো অটোট্রপিক। তার মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে যারা, তাদেরকে অটোট্রপিক বলা হয়। আর সেই খাবারের শক্তির উৎস যদি আলো হয়, যেমন সালোক সংশ্লেষ হয় আর কি, আলো হয়, তাহলে সেটা হলো ফটোট্রপিক। আর যদি কোনো কেমিক্যাল সাবস্টেন্স হয়, কোনো রাসায়নিক দ্রব্য হয়, তাহলে সেক্ষেত্রে বলা হয় কেমোটোট্রপিক। তাহলে খাবার তৈরি করতে পারা, তার উৎস কোথায়, শক্তির উৎস কি, তাই অনুযায়ী এখানে নাম ছিল। আর হেটারোট্রপিক মানে হলো পরভোজী সেই অর্থে। এবার পরভোজীর অনেক রকম ভাগ ছিল, মৃতজীবী, মিথজীবী, পরজীবী, হ্যাঁ না, এরকম কোন ভাগ ছিল। তো সেই ভাগগুলো সবেতেই এরা আছে। সেগুলো নিয়ে আমার মনে হয় না একবার আলোচনা করার পর সেকেন্ড টাইম আবার আলোচনা করা দরকার আছে, কারণ এখান থেকেও কোনো কোশ্চেন আসবে না। বোঝা গেল? তো এই হলো মোড অফ নিউট্রিশন। আর যেটা থাকলো সেটা হলো সিগনিফিকেন্স বা গুরুত্ব। এটাও আসবে না, আসবে ঠিক ঠিক জায়গায় আসবে। মানে এই যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, যদি তাদের শুধু গুরুত্ব বলি না, তাহলে গোটা একটা ক্লাস তাদের গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে। বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন আমাদের প্রচুর ক্ষতি করতে পারে, আবার বিভিন্ন ব্যাকটেরিয়া যাদের প্রভাব আমাদের সকাল থেকে রাত অব্দি লাগে, আমাদের জীবন চলবেই না তাদের ছাড়া। দু চারটে উদাহরণ দিলে খুব স্পষ্ট হয়ে যাবে।
বিভিন্ন ধরনের মাইক্রোবস, আমাদের ক্লাস 12 একটা চ্যাপ্টারই আছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, মানব কল্যাণে অণুজীব। আর অণুজীব বলতে মেনলি মেনলি ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, এদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাদের ছাড়া আমাদের জীবন চলবে না। একবারে সকালে ব্রাশ করা থেকে শুরু করে রাত্রে একদম হয়তো ফেস ওয়াশ মেখে তুমি ঘুমাতে যাবে সেই পর্যন্ত, এই এই সারা সারা সময়কাল ধরে বিভিন্ন স্টেপে আমরা বিভিন্ন ভাবে এদের সাহায্য নিয়ে থাকি। তো বিভিন্ন শিল্পে এরা জড়িয়ে আছে। সেটা তুমি যদি বলো যে মেডিসিন ইন্ডাস্ট্রি, অবভিয়াসলি মেডিসিন ইন্ডাস্ট্রিতে আছে। আমরা অ্যান্টিবায়োটিক প্রোডাকশন এদের কাছ থেকেই হয় শুনেছি, বিভিন্ন রকমের ওষুধ এদের কাছ থেকেই প্রোডাকশন হয়। আচ্ছা, তুমি যদি বলো মদ্য শিল্প, শিল্প দাঁড়িয়ে আছে এদের উপর বেশ করে। তার মানে অ্যালকোহল ইন্ডাস্ট্রি পুরোপুরি দাঁড়িয়ে আছে এদের উপর। হ্যাঁ, যেটা আমাদের বাংলায় এখন হাইয়েস্ট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো গোটাটা দাঁড়িয়ে আছে মাইক্রোবস এর উপর বেস করে, বা বলতে পারো যে ব্যাকটেরিয়ার উপর বেস করে, ফাঙ্গাসের উপর বেস করে। ওকে, তাহলে মেডিসিন ইন্ডাস্ট্রি হলো আহ মানে ফার্মাসিউটিক্যাল, মানে মেডিসিন ইন্ডাস্ট্রি। তোমার যেটা অ্যালকোহলের কথা বলছি, তাহলে এই ইন্ডাস্ট্রি এখানে আছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে কৃষিকাজের সঙ্গে জড়িয়ে রয়েছে, কারণ প্রচুর মিথজীবীয় ব্যাকটেরিয়া রয়েছে যারা ভালো সম্পর্ক রাখে, তাদের উপকার করে বিনিময়। যেমন রাইজোবিয়ামের ক্ষেত্রে আমরা পড়েছি, লেগুমিনেসি বা সিম্বগোত্রী উদ্ভিদের মনে পড়ে ওই বিভিন্ন ডাল যেগুলো রয়েছে আর কি, তাদের যে মূল রয়েছে তাদের অর্বুদ গঠন এবং সেখানে রাইজোবিয়ামের উপস্থিতি। হ্যাঁ, আমরা পড়েছি যে সেখানে নাইট্রোজেন ফিক্সেশন করায়। তো এই জায়গায় রয়েছে, এগুলো তো জাস্ট উদাহরণ, যেগুলো আগে আগে শুনেছো সেগুলো বলছি। আমরা ওই চ্যাপ্টার থেকে আরো ডিটেলস আলোচনা হবে। ফুড প্রোডাকশন, ঠিক আছে, ব্যাপক গুরুত্ব। ইডলি, ধোসা, সাম্বার থেকে শুরু করে একদম পিৎজা থেকে পাউরুটি থেকে আরম্ভ করে একেবারে মানে পুরো বেকারি ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি পুরো দাঁড়িয়ে আছে এদের উপর বেশ করে। এদেরকে ছাড়া অসম্ভব। সুতরাং গুরুত্ব প্রচুর আছে। যেমন এরা প্রচুর অপকার করে, প্রচুর রোগ বালাই তৈরি করে, তেমন এদেরকে ছাড়া আমাদের জীবনই চলবে না, সেরকমই জায়গায় রয়েছে। কিন্তু একটাও আমাদের ইলেভেনের সিলেবাসে আসবে না, কারণ এটা ইলেভেনের সিলেবাসে ইনক্লুডেড না। এটার জন্য আলাদা একটা চ্যাপ্টারই আছে ক্লাস 12-এ, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, সেখানেই গিয়ে আমরা পড়বো। ক্লিয়ার? তাহলে সেই অর্থে মনেরার আর এখানে কিছু পড়ার নাই। আবার একটা কথা বলে দিই, মনেরার মাত্র ব্যাকটেরিয়াকে নিয়ে আমরা মেনলি এখানে আলোচনা করলাম। এর পরেও যারা বাকি রইলো আর কি ব্যাকটেরিয়া, তাদের পড়ার আর সময় আসবে না, কোনোদিন আসবে না। ঠিক আছে, দরকারও পড়বে না। ঠিক আছে, আচ্ছা, সায়ানো ব্যাকটেরিয়া সময় আসবে। সায়ানো ব্যাকটেরিয়া মানে হলো ব্লু গ্রিন অ্যালগি, মানে নীলাভ সবুজ শৈবাল। যখন আমরা প্ল্যান্ট কিংডম পড়াবো, মানে উদ্ভিদ রাজ্য পড়াবো, এ তো প্রথম কিংডম চলছে মনেরা, তাই তো? তা আমরা 4 নম্বর কিংডমটা তো প্ল্যান্টই, মানে প্ল্যান্ট কিংডম পড়বো। তখন আসবে শৈবাল, ছত্রাক, এরা সব শৈবাল আসবে। তো সেখানে আমরা নীলাভ সবুজ শৈবালকে পাবো, সেখানে আমরা ডিটেলস দেখবো, এখানে কিছু দেখার নেই। হ্যাঁ, দু জায়গায় কাউন্ট করা হয়, কারণ দু জায়গাতেই তার অস্তিত্ব আছে, মানে দুটো জায়গাতেই তার বৈশিষ্ট্য রাখে, মানে এর মতো বৈশিষ্ট্য আছে, ওর মতো বৈশিষ্ট্য আছে। বলেছি না, ভাগ করার সময় যে যেমন করে ভাগ করেছে। আমরা এটা হোয়াইট একারের ক্লাসিফিকেশন করছি, তাই আমরা এই অবস্থায় আছি। আমরা যখন বেনথাম হুভারের ক্লাসিফিকেশন করবো, তখন অ্যালগিকে কান ধরে নিয়ে ওখানে ভরে দিয়েছে, সেই অর্থে তখন সে প্ল্যান্ট। কিন্তু এখন হোয়াইট একারের ক্লাসিফিকেশন সেই অর্থে কিন্তু আলাদা, মনেরা। তো অ্যালগি নিজেও জানে না সে কোথায় আছে, তাই না? এটা তো আমাদের ব্যাপার। আমরা বারবার বলেছি আম গাছটা কোথায় আছে আম গাছ নিজেই জানে না। আমরা রেখেছি বইয়ের কোথায়, সেটা আমাদের পড়ার বিষয়, কিন্তু আম গাছ তো আম গাছের জায়গাতেই আছে, তাই না? সুতরাং অ্যালগিও জানে না যে আমি মনেরার দলে থাকি না আমি প্ল্যান্টের দলে থাকি। বোঝা গেল? বিভিন্ন বিজ্ঞানী তার মতামত অনুসারে বিভিন্ন জায়গায় স্থান দিয়েছেন, তবে বৈশিষ্ট্য ম্যাচ করে তাই তো রাখতে পেরেছেন, নাহলে কেন রাখতে পারবে? ওকে, মাইক্রোপ্লাজমা নিয়েও কিছু বলার নাই। প্রথমে সেল পড়তে গিয়ে মাইক্রোপ্লাজমা সম্পর্কে আমরা যেটুকু জেনেছি, সবচেয়ে স্মলেস্ট অর্গানিজম। ঠিক আছে, আহ যেটুকু ইনফরমেশন পেয়েছি ব্যাস, মাইক্রোপ্লাজমা নিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে, এই তো হয়ে গেল মোটামুটি এদের মেম্বাররা। সুতরাং মনে রাতে আর কিছুই করার নাই। মনে রাতে মেনলি আমাদের ব্যাকটেরিয়াকে নিয়েই আলোচনা করতে হয়, এবং যা যা টপিক আমরা বলেছি আগের দিন থেকে আজ পর্যন্ত, সেই টপিক গুলোকে নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে এর পরের আমাদের বিষয় অবশ্যই কিংডম প্রোটিস্টা, সেকেন্ড কিংডম। কিংডম প্রোটিস্টা, দেখো, বলতে পারো, প্রথমেই বলাটা উচিত না, বলতে পারো যে এটা আমাদের কাছে একটা লেস ইম্পর্টেন্স চ্যাপ্টার সব কিছুর জন্য। মানে সেটা বোর্ডের জন্য হোক, সেটা নিটের জন্য হোক, এগ্রিকালচারের জন্য হোক, বা জেনপাসের জন্য হোক। তাহলে সেই জায়গা থেকে আমাদের জিসটা বার করে নিতে হবে।
আসল জিনিসটাকে আমাদের নেগেটিভ করতে হবে, কারণ চলবে তো পাতার পর পাতা, কোনো কাজে লাগবে না। যেহেতু বইয়ের ভলিউম বিশাল, তো ছেলেদের আলটিমেট পড়িয়েও কিছু লাভ হয় না, কারণ মনে রাখে না। আজ পড়াবো, মনে থাকবে কাল, পরশু বর্ষা ভুলে যাবে। তাহলে কিছুই যদি থাকবে না, তাহলে টাইম নষ্ট করে লাভ নাই। তো সেই টাইমে অন্য চ্যাপ্টারকে এগিয়ে গেলে আমরা সেই অপশন পাবো, পরীক্ষা নেওয়ার অপশন পাবো, দরকার হলে কোনো জায়গায় আটকে গেলে রিভাইজ করার অপশন পাবো। তাহলে ফালতু যে জায়গায় আসবেই না কোনো কিছুতে, সেই জায়গায় বেশি টাইম ওয়েস্ট করেও লাভ হবে না। তাহলে আমরা এর জিস্ট পড়বো। হ্যাঁ, জিস্ট অনেক বড়। হ্যাঁ, জিস্ট মানে ছোটখাটো নয়, জিস্ট অনেক বড় আছে। ঠিক আছে, সেটা দেখো কিভাবে পড়বো আমরা। তাহলে কিংডম প্রোটিস্টা, দেখো আমরা হোয়াইট একারের ক্লাসিফিকেশন পড়ছি, সেই অনুযায়ী সেকেন্ড কিংডম। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম না হোয়াইট একারের ক্লাসিফিকেশন, সেই অনুযায়ী এটা সেকেন্ড কিংডম। মূল ফান্ডটা কি, কাদেরকে রেখেছে হোয়াইট একার এখানে? সেটা হলো যারা ইউক্যারিওটিক আর ইউনিসেলুলার, এই দুটো ক্যারেক্টার যাদের যাদের ম্যাচ করেছে তাদের সবাইকে নিয়ে এসে ভরে দিচ্ছে এক বলে। এই দুটো ক্যারেক্টার যারা ম্যাচ করতে পেরেছে, এখান থেকে বোঝাটা কিন্তু আমাদের আগের বোঝার সঙ্গে কোনো সম্পর্ক নাই। সুতরাং এখান থেকে বোঝাটা কিন্তু আজকেরই বোঝা। ওকে, তাহলে যাদের ক্ষেত্রে আদর্শ নিউক্লিয়াস আছে আর যারা এককোষী, তাদের সবাইকে যেখান থেকে পেয়েছে ধরে নিয়ে এসে ভরে দিচ্ছে। আর তার এখানে জায়গা পেয়েছে অ্যাজ এ প্রোটিস্টা। তার মানে এখানেও একটা তাদের গঠনগত, মানে তাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন যদি বলি, একটা ব্যাপক ভ্যারাইটি আমরা পাবো। আর সেটাই আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু। আর সেই টপিকটাকে বুঝলেই কিন্তু আমরা শেষ পর্যন্ত অনেক কিছু বুঝে যাবো। খুব সহজভাবে হবে, সহজই জিনিস সহজভাবেই হবে। দেখো প্রথমেই যদি বলা হয় হ্যাবিটেট, যদি বলা হয় মানে তাদের স্বভাব এবং বাসস্থান এরকম যদি বলা হয়, তাহলে মেনলি প্রোটিস্টা কিন্তু জলজ পরিবেশেই থাকতে ভালোবাসে। অ্যাটলিস্ট একটা ওয়েটি কন্ডিশন, মানে একটা ভিজে স্যাঁতস্যাঁতে কন্ডিশন এরকম রয়েছে তাদেরকে, তাদের মানে সেই জায়গায় এটা থাকতে ভালোবাসে। আচ্ছা, দু চারটে মেম্বারের নাম বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কাদেরকে পড়ছি আমরা। হ্যাঁ, অ্যামিবা, অ্যামিবা, ইউগ্লিনা, ক্রাইসেমিবা, আচ্ছা প্যারামেসিয়াম, আচ্ছা ম্যালেরিয়া রোগের যে জীবাণু প্লাজমোডিয়াম, আচ্ছা আমাশয়ের যে জীবাণু এন্টামিবা হিস্টোলাইটিকা, এরা সব এদের কাছে আছে। স্লাইম মোল্ড, এরা সব এদের মেম্বার। বোঝা গেল? এরা সব এদের মেম্বার। তো এরকম দু চারটাকে কল্পনা করে তুমি শুরু করতে পারো যে প্রোটিস্টা হলো এরা। বুঝতে পেরেছি? বোঝা গেল? তাহলে কিছু অর্গানিজমের নাম বললাম, সেই অর্গানিজম গুলো সব এর আন্ডারে আছে। আর সেই অনুযায়ী দেখো একে একে নাম আসবে। তাদের মানে তাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশনে না ব্যাপক ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, তো সেটা আমরা এখানে দেখতে পাবো। তাহলে প্রথমেই বললাম হ্যাবিটেট নিয়ে আমরা বিশেষ কথা বললাম না। আমরা হ্যাবিটেট নিয়ে বিশেষ কথা বললাম না। আমরা 2 নম্বরে চলে আসছি তাদের একবারে, সেটা হলো বডি অর্গানাইজেশন। বডি অর্গানাইজেশন, ওকে, দেখো কিরকম হবে। সেটা হলো ধরো তাদের যে লোকোমোটরি অর্গান, মানে গমনাঙ্গ, সিউডোপোডিয়া, সিউডোপোডিয়া মানে ক্ষণপদ, ইউনি নিউক্লিয়েটেড মানে একটা নিউক্লিয়াস যুক্ত অর্গানিজম। দেখো আমরা বুঝতেই পারছি অ্যামিবার নাম আসছে, অ্যামিবা। তাহলে এক্ষেত্রে কি হয়, একটা নিউক্লিয়াস পাবো আমরা, একটাই মাত্র সেল, এবং এদের যে মুভমেন্ট করার জন্য এদের যে এই ধরনের স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে, এগুলোকে বলা হয় ক্ষণপদ। মানে পা দিয়ে তো চলি আমরা, তো সেই অর্থে পোডিয়া মানে পদ এসছে, কিন্তু সিউডো মানে ছদ্ম, ক্ষণিকের জন্য থাকে। মানে এটা সত্যি সত্যি পা নয়, ক্ষণিকের জন্য থাকে আবার চেঞ্জ হয়। মানে আজকে মানে এখন এই মুহূর্তে এরকম আছে, তো পরের মুহূর্তে দেখা গেল যে এরকম হয়ে বসে আছে, এরকম হয়ে বসে আছে, তো চেঞ্জ হয়ে গেল। তার মানে এদের যে মানে তুমি বলতে পারো এদের যে মানে লোকোমোটরি অর্গানের যে সিউডোপোডিয়া, তারও যেমন পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন যেমন করে বোঝে।
আর আমরা অ্যামিবা কিভাবে গমন সম্পন্ন করে সেটা নিয়ে আমরা আগে কথাও বলে দিয়েছিলাম, যে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাদের কন্ট্রাক্টাইল ভ্যাকুয়েলের সাহায্যে। ঠিক আছে, তো এই বিষয়ে আর কি। তাহলে একটাই মাত্র নিউক্লিয়াস রয়েছে এবং এদের গমনাঙ্গের নাম হলো সিউডোপোডিয়া। ব্যাস, চলে এলো একটা ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি সেটা কি? সেটা হলো সাপোজ ফ্লাজেলা রয়েছে, তাদের গমনাঙ্গ হিসাবে রয়েছে ফ্লাজেলা। মেনলি কি করা হয়েছে জানো তো? মেনলি তাদের লোকোমোটরি অর্গান মানে গমনাঙ্গ এবং নিউক্লিয়াসের সংখ্যা, এই নিয়ে তাদের ভাগটা করা হয়েছে মেনলি। হ্যাঁ, জায়গায় জায়গায় পার্থক্য আসবে, সেগুলো আমরা বলে দেবো। এটা অর্গানাইজেশনের দিক দিয়ে এদের সবচেয়ে ডাইভার্সিটি দেখা যায়, বেশি ডাইভার্সিটি এদের দেখা যায়। ফ্লাজেলা হবে নাই বা কেন? বিভিন্ন গ্রুপ থেকে ধরে আনা মেম্বার, তো তো হবেই তো এরকমের বৈচিত্র্যতা। আচ্ছা, ফ্লাজেলা রয়েছে, আর রয়েছে ইউনি নিউক্লিয়েটেড, মানে একটাই মাত্র নিউক্লিয়াস রয়েছে। এবং এদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এরা ফটোসিনথেসিস করতে পারে। আশা করি বুঝতে পারছো কার নাম আমরা বলতে চাইছি। ইউগ্লিনার নাম বলতে চাইছি আমরা। ঠিক আছে, তাহলে সেখানে আমরা যদি একটা ইউগ্লিনার ছবি দেখি, সাপোজ এটা ইউগ্লিনা, তার ক্ষেত্রে একটা ফ্লাজেলা বড় হয় আর একটা ফ্লাজেলা হয় ছোট, আর এর মধ্যে একটা সিঙ্গেল নিউক্লিয়াস রয়েছে। এবং বাকি প্লাস্টিড প্লাস্টিড এগুলো আছে, যেহেতু এ অ্যাকচুয়ালি অ্যানিম্যাল, মানে সেই অর্থে অ্যানিমেলের দলে যায়, অ্যানিমেলিয়ার দলে বলা যাবে না, অ্যানিমেলিয়া বলা যাবে না, কারণ সেটা হোয়াইট একারের দেওয়া, আমরা অ্যানিম্যাল বলতে পারি। ওকে, কিন্তু এখানে নিয়ে সেখানে ভরা হয়েছে কেন? কারণ এ ওই ওই ফান্ডা ম্যাচ করে, ইউনিসেলুলার ইউক্যারিওটিক। তো যেখান যেখান থেকে পেয়েছে ধরে নিয়েছে, তাহলে এরা অ্যাকচুয়ালি প্রাণী, কিন্তু এদেরকে ধরে নিয়ে সেখানে ভরে দিয়েছে, তার কারণ এরা ওই ক্যারেক্টার ম্যাচ করায়। তাহলে এরা ফটোসিনথেসিস করতে পারে, মানে সালোক সংশ্লেষ করতে পারে, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, অবশ্যই প্রাণী। এদের গমনাঙ্গের নাম হলো ফ্লাজেলা, আর একটাই মাত্র নিউক্লিয়াস আছে। ব্যাস, এটা। ওকে। হ্যাঁ, হ্যাঁ, ইউক্যারিওটিক সেলের ফ্লাজেলা মানেই টিউবিলিন তৈরি। আচ্ছা, 3 নম্বরে গমনাঙ্গের নাম হবে সিলিয়া। এবং এরা, এদের ক্ষেত্রে ডাবল নিউক্লিয়াস দেখা যায়। এই রে, ডাবল নিউক্লিয়াস দেখা যায়। প্যারামেসিয়ামের কথা হচ্ছে, তাই না? তাহলে প্যারামেসিয়ামের ছবিটা একবার দেখে নিই, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্যারামেসিয়াম মোটামুটি এরকম হাওয়াই চপ্পলের মতো দেখতে, নাকি? তো যাই হোক, তো এরকম এদের গোটা বডিতে এরকম সিলিয়া রয়েছে, যেটা এদের অ্যাকচুয়ালি গমনাঙ্গ। এবং এদের দেহে আছে দুটো নিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস মানে মাইক্রো নিউক্লিয়াস, একটা ম্যাক্রো নিউক্লিয়াস। তাহলে এই যে ডাবল নিউক্লিয়াস রয়েছে, একটাকে বলা হয় মাইক্রো নিউক্লিয়াস আর একটাকে বলা হয় ম্যাক্রো নিউক্লিয়াস। মানে দেখো, সেই অর্থে তুমি যদি বাংলা বলো, তাতেও কিন্তু তোমাকে মাইক্রো আর ম্যাক্রোই লিখতে হবে। তুমি ছোট নিউক্লিয়াস আর বড় নিউক্লিয়াস লিখতে পারবে না। তোমাকে যদি লিখতে হতো, তা তোমাকে এটাই লিখতে হতো, মাইক্রো নিউক্লিয়াস আর ম্যাক্রো নিউক্লিয়াস বাংলাতে। মাইক্রো নিউক্লিয়াসটা কি করে? অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল এটা ক্যারি করে, মানে সেই অর্থে নিউক্লিয়াস বলতে আমরা যা বুঝি সেটা হলো মাইক্রো। আর ম্যাক্রো নিউক্লিয়াস কি হয়? ফর মেটাবলিজম। ফর মেটাবলিজম মানে বিপাক ক্রিয়ায় কাজ করে, বিপাক ক্রিয়ায় কাজ করে। বুঝা গেল? বিপাক ক্রিয়া কি আমরা জানি, যে দেহের মধ্যে সর্বক্ষণ যে সমস্ত রাসায়নিক প্রক্রিয়া ঘটে চলেছে সেটাকে বলা হয় মেটাবলিজম বা বিপাক। পরিপাক নয় কিন্তু, ওটা ডাইজেশন, এটা বিপাক, এটা কোষের মধ্যে ঘটে যাওয়া সর্বক্ষণের রাসায়নিক বিক্রিয়া। আর সেই কাজটা করে ম্যাক্রোনিউক্লিয়াস। তাহলে প্যারামেসিয়াম সেই অর্থে আলাদা, কারণ কি এর গমনাঙ্গের নাম সিলিয়া। আর এদের দুটো নিউক্লিয়াস রয়েছে, এর আগের দুটো গ্রুপে আমরা কিন্তু দুটো নিউক্লিয়াস দেখতে পাইনি, একটা করেই নিউক্লিয়াস দেখেছিলাম, এদের দুটো নিউক্লিয়াস রয়েছে। কিন্তু এরা সবাই এক, এই কারণের জন্য যে প্রত্যেকই ইউক্যারিওটিক ইউনিসেলুলার, প্রত্যেকই ইউক্যারিওটিক ইউনিসেলুলার, সেই অর্থে এক। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা, নেক্সট, নেক্সট দেখো, নেক্সট যাদের কথা বলবো আমরা, তাদের অ্যাকচুয়ালি
কোনো লোকোমোটরি অর্গান নাই, ঠিক আছে, তাদের কোনো লোকোমোটরি অর্গান নাই, মানে গমনাঙ্গ নাই, নো লোকোমোটরি অর্গান। কিন্তু বডি স্ট্রাকচারে একটা পিকিউলিয়ার ব্যাপার স্যাপার আছে। এরকম, সেটা হলো, একদম বডি স্ট্রাকচারই দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এদের ক্ষেত্রে বডিতে দুটো ভাগ আছে, এরকম করা। আচ্ছা, একটা জিনিস ভুল হলো, হ্যাঁ, আমি যেহেতু মানে আগে এদেরকে দেখাচ্ছি, এদের ক্ষেত্রে কিন্তু লোকোমোটরি অর্গান আছে, হ্যাঁ, মানে এদের ক্ষেত্রে লোকোমোটরি অর্গান ফ্লাজেলা। আমি বলছি দেখো, একটু পরে 5 নম্বরটা আসবো, তখন নো লোকোমোটরি অর্গান লিখবো। আগে একে যেহেতু দেখাচ্ছি, সেই জন্য এটার ক্ষেত্রে অবশ্যই ফ্লাজেলা এবং ডাবল ফ্লাজেলা, একটা নয় দুটো ফ্লাজেলা আছে। দেখো, এই অংশটাকে বলা হয়, মানে এদের দেহটা কিন্তু তুমি যদি ভাবো যে স্যার পেয়েছি, বুঝতে পেরেছি, আপনি ভুল বলছেন এবার, কারণ এটা তো দুটো সেল হয়ে গেল, দুটো সেল নয় কিন্তু, এই জন্য এটাকে আঁকলাম, মানে দুটো পার্ট আছে। এবং এই উপরের পার্টটাকে বলা হয় এপি ভালভ, আর নিচেটাকে বলা হয় হাইপো ভালভ। এপি মানে উপরে, হাইপো মানে নিচে। এপি ভালভ আর হাইপো ভালভ, একটা ফ্লাজেলা থাকে এদের যে কোনো একটা এন্ডে, আরেকটা ফ্লাজেলা থাকে এদের এই মাঝের, এটাকে গার্ডেল বলা হয়। এই যে এই যে ছবিটা এঁকেছি না, এটাকে গার্ডেল বলা হয়, এটাকে এটাকে বলা হয় গার্ডেল। এই গার্ডেল অংশে একটা ফ্লাজেলা থাকে। কেমন অদ্ভুত টাইপের লাগছে, একটা ফ্লাজ মানে এটা অ্যাকচুয়ালি যেতে সাহায্য করে, এটা দিক পরিবর্তন করে সাহায্য করে, বুঝা গেল? তাহলে এই গার্ডেল অংশে আরেকটা রয়েছে। আবার বলছি যে এদের বডি স্ট্রাকচারে এদের সঙ্গে ম্যাচ কোথায়, কারণ এরা ইউক্যারিওটিক ইউনিসেলুলার। তার মানে দেহে একটা নিউক্লিয়াস, সরি ইউক্যারিওটিক ইউনিসেলুলার, হ্যাঁ ঠিক আছে, গোটা দেহের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে এদের, কিন্তু দেহের দুটো পার্ট রয়েছে। সেটা হলো উপরের পার্টটার নাম হলো এপি ভালভ, আর নিচেরটা হলো হাইপো ভালভ। মাঝখানে একটা অংশ রয়েছে যেটা কিন্তু এর সঙ্গে একে আলাদা করেনি, একদমই অ্যাটাচড, আর সেই অংশটাকে বলা হচ্ছে গার্ডেল, যাদের জুড়ে আছে দুটো অংশ। আর সেইখান থেকে একটা ফ্লাজেলা বেরিয়েছে, আর একটা ফ্লাজেলা এর সঙ্গে পারপেন্ডিকুলারে আছে, সেটা এইদিকেও হতে পারে ওদিকেও হতে পারে। ব্যাস হয়ে গেল স্ট্রাকচার, বোঝা গেল? এটা 4 নম্বর টাইপ। নেক্সট যে 5 নম্বর টাইপ আছে, সেই 5 নম্বর টাইপ আমরা যাকে পাবো, তার ক্ষেত্রে আমরা লিখবো এবার ওই আগে যেটা লিখে ফেলেছিলাম, সেটা হলো নো লোকোমোটরি অর্গান, মানে এদের কোনো গমনাঙ্গ নাই। এবং এদের ক্ষেত্রে কি রকম হবে, দেখো, এদের ক্ষেত্রে হবে উপরটা এরকমের, যাকে বলা হয় এপিথিকা। আগেটা এপি ভালভ বলেছি, এটা এপিথিকা। আর নিচে তার সঙ্গে ঠিক অ্যাডজাস্টেবল একটা ছোট পার্ট, যেটাকে বলা হয় হাইপোথিকা। তাহলে এই পার্টটার নাম হলো এপিথিকা, আর এই পার্টটার নাম হলো হাইপোথিকা। কোন রকমের কোনো গমনাঙ্গ নাই, তারা যাওয়া আসা করে কি করে, জলের স্রোতে। এরা অ্যাকচুয়ালি এরা অ্যাকচুয়ালি কিন্তু অ্যালগি। ব্যাসিলারিওফাইসি, যেমন আমরা সায়ানো ব্যাকটেরিয়া বলছি না, ওরা যখন অ্যালগিতে কথা বলবো তখন আমরা বলবো সায়ানোফাইসি। এখানে সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছিল আগের গ্রুপে, কিন্তু ওখানে গিয়ে আমরা নাম পরিবর্তন করে দেবো সায়ানোফাইসি। আর এই যে গ্রুপটা রয়েছে না, যাকে আমরা আপাতত পড়ছি অ্যাজ এ প্রোটিস্টার মেম্বার, সে কিন্তু অ্যাকচুয়ালি অ্যালগি, যার বলা হয় ব্যাসিলারিওফাইসি। এই ব্যাসিলারিওফাইসি গ্রুপের, মানে এগুলো দেখবে পরে আবার আসছে, হ্যাঁ স্যার মনে পড়ছে মনে পড়ছে, এগুলো পড়েছিলাম। এই ব্যাসিলারিওফাইসি গ্রুপের মেম্বারদের এই যে সেল ওয়াল, মানে সেই অর্থে এপিথিকা হাইপোথিকা দুটো কিন্তু সেল ওয়ালের কন্টেন্ট আছে। আর এদের, মানে এদের যদি রিপ্রোডাকশন হয় তো বুঝতেই পারছো, খুব সহজ ব্যাপার। ধরো এপিথিকাটা আলাদা হয়ে গেল আর হাইপোথিকাটা আলাদা হয়ে গেল, দিয়ে এপির একটা হাইপো হলো আর হাইপোর একটা এপি হলো, ব্যাস দুভাগ ভাগ হয়ে গেল। রংটা আলাদা করলে আরো হয়তো ভালো বুঝতে পারতে, মানে এপিথিকা হাইপোথিকা আলাদা হয়ে গেল। তাহলে ছোটটার একটা বড় কপি তৈরি হলো আর বড়টার একটা ছোট কপি তৈরি হলো, ব্যাস হয়ে গেল। এদের যেটা স্পেশালিটি, সেটা হলো এদের যে সেল ওয়াল, সেই সেল ওয়ালে সিলিকন আছে, সিলিকন আছে। আর এটা স্পেশালিটি কেন বলছি, তার কারণ সমুদ্রের তলদেশে এদের দেহাবশেষ যখন পড়ে থাকে,
মানে পরে আর কি। তো দীর্ঘদিন জমে সমুদ্রের তলদেশে পাহাড়ের মতো আকার আকৃতি ধারণ করে, এবং সেই জায়গায় ধাক্কা লেগে বহু জাহাজ ডুবে যাওয়ারও গল্প আছে। মানে এত বড় তাদের জড়ো হওয়ার মানে বিষয়বস্তু রয়েছে। এরা সামুদ্রিক পুরোপুরি ভাবে জলে ভাসমান অবস্থায় থাকে, কোনো গমনাঙ্গ নাই, যেমন করে ঢেউ দেয় তেমন করে যাওয়া আসা করে। রিপ্রোডাকশন রেট প্রচুর হাই, সেই জন্য প্রচুর জন্মায়। আর যারা প্রচুর জন্মায় তারা মরেও খুব তাড়াতাড়ি, মরেও প্রচুর। আর মরলেই আস্তে আস্তে নিচের দিকে জমে, তো নিচের দিকে জমে জমে পাহাড়ের মতো আকার ধারণ করে। ডায়াটোমেসিয়াস আর্থ বলা হয় এদের এই মানে গোটা পাহাড় সম যে স্ট্রাকচার, তাকে বলা হয় ডায়াটোমেসিয়াস আর্থ। তুমি ভাবছো এসব পরে কি হবে স্যার? আসলে ব্যাপার হলো এই যে ডায়াটোমেসিয়াস আর্থ থেকে অনেক কিছু তৈরি হয়, সেটা আমরা ওখানে গিয়ে বলবো। তার মধ্যে একটা, যেটা সকালে উঠেই লাগে, পেস্ট। একটাও পেস্ট তৈরি হয় না যেখানে ডায়াটোমেসিয়াস আর্থ মানে ওই মাটি নাই, ডায়াটোমেসিয়াস মৃত্তিকা যেখানে ওই মাটি নাই, মানে সিলিকন আছে, খোঁচা খোঁচা ব্যাপারটা আছে। আর যেটা দিয়ে ঘষলেই দাঁতটা পরিষ্কারটা হবে। প্রত্যেকটা টুথপেস্টে, বাচ্চাদের বাদ দিয়ে প্রত্যেকটা টুথপেস্টে আছে ডায়াটোমেসিয়াস আর্থের ওই যে মানে যে মাটির কথা বলছি সেই অর্থে সেটা লাগে। বোঝা গেল? এটা শুধু শুরুয়াতটা বললাম সকালবেলা। এরপরে গাদা গাদা কাজ আছে যেটা আমরা জানিও না, কিন্তু আছে। হ্যাঁ, মানে দেখো আমরা তো অনেক কিছুই জানি না। হ্যাঁ, যেগুলো তোমাকে যদি বলা হয় জ্যাম জেলি, দেখো তোমার খেতে খুব ভালো লাগে পাউরুটিতে লাগিয়ে, এবার তোমাকে যদি আমি বলি কোথা থেকে তৈরি হয়, তুমি বলবে "ওরে, আর খাও না যায়"। আর সেটা তৈরি হয় অ্যালগি থেকে, অ্যালগি, শৈবাল থেকে। এই জ্যাম জেলি সব তৈরি হয় শৈবাল থেকে। বোঝা গেল? তো সভাপতি মনে হবে কি বলছেন স্যার, শ্যাওলা থেকে তৈরি হয় এগুলো? হ্যাঁ, এগুলো তো খাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এই এরকম আমাদের ডেলি বেসিসের অনেক কিছু জিনিসপত্র পেয়ে যাবো আমরা, যাদের এই কোনো না কোনো জায়গা থেকে আমরা পাই, এবং তাদেরকে সেই জায়গায় আমরা ইনফরমেশনে জুড়বো যাতে তোমাদের মজা লাগে, ব্যাস মজার জন্য। বোঝা গেল? এটা ব্যাস মেন পাঁচটা টাইপ। এই পাঁচটা টাইপ পড়লে তুমি মানে মনে করতে পারো যে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি অনেক কিছু করে নিচ্ছি, সংক্ষিপ্ত ব্যাপার। এরপর আমরা কি করব, এরপর আমরা বইটা একবার ধরবো, দিয়ে আমরা বলে বলে যাব ঠিক কোন কোন জায়গাগুলো আর পড়ার আছে। দেখো আমি ঠিক তোমরা নিজেরাও বুঝতে পারবে যে যে জায়গাগুলোকে অলরেডি আমরা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, সেই জায়গাগুলোর মধ্যে এখন বই না নিলেও চলবে। বলতে লাগি একটু একটু করে, তারপর আমরা পরে আসছি। ঠিক আছে? সেটা হলো ধরো, এরপরই ধরো যদি বলে সেলুলার অর্গানাইজেশন, এটা তো বডি অর্গানাইজেশন হলো। দেখো এদের সেল মানেই বডি, সেটা কিছু করার নাই, এদের তো একটাই ঘর, তাহলে এই ঘর মানেই বাড়ি। তাহলে এটা এদের হচ্ছিল কিন্তু বডি অর্গানাইজেশন। এরপর যদি আমি সেলুলার অর্গানাইজেশনের কথা বলি, মানে সেলের মধ্যে কি কি আছে, একটা ইউক্যারিওটিক সেলে যা আছে তাই থাকবে। একটা ইউক্যারিওটিক সেল, একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে যা যা থাকার তাই তাই আছে, পড়ানোর কিচ্ছু নাই, কারণ আমরা ইউক্যারিওটিক সেল পড়ে চলে এসেছি। এবার দেখো এদের মধ্যে সেই অর্থে যদি বলো, অ্যামিবা হলো প্রাণী, ইউগ্লিনা হলো প্রাণী, প্যারামেসিয়াম প্রাণী। এ হলো উদ্ভিদ, এ হলো উদ্ভিদ। এবার তুমি যদি ওদেরকে সেল ওয়াল লাগিয়ে দাও তাহলে মুশকিল হয়ে যাবে, আবার এতে যদি সেল ওয়াল না লাগাও তাহলে মুশকিল হয়ে যাবে। কারণ ওই যে বললাম সব জায়গা থেকে ধরে না ভরেছে, সেই জন্য ভ্যারিয়েশন তো থাকবেই। বাকি বিষয়ে কিন্তু মোটামুটি কোনো ব্যাপার স্যাপার পাবো না, মানে নর্মাল একটা সেলের ক্ষেত্রে যেমন নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এবার গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, যে যেখানে থাকার কথা, অ্যানিমাল সেল আর প্ল্যান্ট সেল, সে সেখানে আছে। সেই জন্য ওইসব নিয়ে কোনো প্রশ্ন আসার সম্ভাবনাই থাকবে না, কারণ ও তো খুব সাধারণ ব্যাপার। বোঝা গেল? তাহলে সেলুলার অর্গানাইজেশন নিয়ে কোনো কিছু আসবে না। আসবে না এই কারণের জন্যই, কারণ নতুন কিছু পড়ারই নেই আমাদের। আমরা ডিটেলসে সেল পড়ে এসেছি, তো সেলের মধ্যে যা যা থাকার কথা তাই নিয়ে আসি। হলো? এরপর লোকোমোটরি অর্গান, এখানেও কিছু করার নাই। কেন? এটা বলে বলেছি। লোকোমোটরি অর্গান বলতে এই তো ধরো সিউরোপোডিয়া, এই তো ধরো ফ্লাজেলা, যার এখানেও বেশি ফ্লাজেলা, আর এই ধরো সিলিয়া, এই তো এগুলো তিনটে, আর নাই কিছু। তুমি দেখবে বইয়ের পাতায় উল্টে উল্টে দেখবে সে একই জিনিস আছে। তাহলে যদি পরীক্ষায় 3 নম্বরের কোশ্চেন আসতো কোনোদিন, তখন আসার সম্ভাবনা নেই। তাহলে সুতরাং শুধু জেনে রাখাই হবে আমার। এইবার তুমি যদি বলো, দেখবে একটা জিনিস খেয়াল করবে যে সিউডোপোডিয়া যেখানে আছে বইয়ে, সেখানে যে যে ক্ষণপদ গুলো কোথাও দেখবে তীক্ষ্ণ টাইপের, কোথাও ভোঁতা, কোথাও এরকম স্টারের মতো, কোথাও এটা সেটা, সেখানে বিভিন্ন রকম লোবোপোডিয়া থেকে আরম্ভ করে এটা ওটা সেটা নাম হয়েছে, কোনো প্রয়োজন নাই।
কারণ এসব তো ছোটখাটো বিষয়গুলো ধরবে না এনসিআরটি, তো বড় বিষয় কোথায় ধরবে? আচ্ছা, যারা যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, কালকে রেজাল্ট বেরিয়েছে, তো যেন মানে মানে সেই লেভেলে ভাবনা চিন্তাটা করবে যে পড়াশোনাটা কোন লেভেলে করলে আহ আহ, মানে সেখানে আমরা মানে কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারবো, মানে মেডিকেল কলেজের দেওয়ালের আশেপাশে গিয়ে ঘোরাঘুরি করতে পারবো, নাহলে যাওয়া যাবে না আর কি। হ্যাঁ, মানে যার ধরো, যে ধরো 600 পেয়েছে, তার র্যাঙ্ক হলো 81,000, ঠিক আছে? 681,000, 81,200 কত র্যাঙ্ক এসছে, ঠিক আছে? ধরো 635, হ্যাঁ, তার ক্ষেত্রে র্যাঙ্ক এসছে মোটামুটি ওই ওই প্রায় 53 না 54,000 মতো র্যাঙ্ক এসছে, ঠিক আছে? 678 র্যাঙ্ক এসছে মোটামুটি, দেখলাম মনে হচ্ছে যতদূর মনে পড়ছে 16,000 সামথিং এরকম র্যাঙ্ক আসছে। বুঝতে পারছো কি অবস্থা? তাহলে যেখানে, ধরো আমি কথাই বলছি, যেখানে আমরা 70,000 মতো বা 60,000 থেকে 70,000 মতো ধরো গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট পাবো সব কোটা মিলিয়ে, ঠিক আছে? তাহলে সেখানে আমার 635ও আমার কাছে সেই অর্থে মেডিকেল কলেজের জন্য সেফ জোন, কিন্তু আমার পছন্দের জায়গার জন্য জোন না। সেটা আমাকে কোনো একটা নিউ সেট আপ কলেজে গিয়ে ভর্তি হতে হবে। ওকে, তাহলে এখানে আমার 718ও পেয়েছে লোকজন, তাই না? যেটা ইম্পসিবল, তাই না? যেটা খুবই ভাইরাল হয়ে গেছে, কারণ 718 কোনো মতেই পাওয়া সম্ভব নয়। যদি একটা ভুল করে তাহলে 5 নম্বর বাদ যাবে, যদি একটা ছাড়ে তাহলে 4 নম্বর বাদ যাবে, তাহলে হয় 16 হবে নাই 15 হবে, এর বাইরে তো কিছু হতেই পারে না। হয় 720 হবে, 720 যদি সব অ্যান্সার করে থাকে সব ঠিক হয়েছে, 720 ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর যদি একটাও না করে আসে তাহলে 716 হবে। যদি একটা ভুল করে আসে তাহলে 4, আর নেগেটিভ 1, তাহলে 5 বাদ যাবে, মানে 715 হবে। তাহলে এর বাইরে তো আর এর মার্কস হওয়া সম্ভব নয়, কিন্তু মার্কস আসছে 718, ইম্পসিবল। কি করে এলো? ঘাবলা ঘাবলা, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নাই। মানে কোথায় কি হয়েছে, কি ঘটে গেছে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে আমরা তো কিছু করতে পারবো না। আমাদের যেটা করার আছে সেটা হলো এখানকার ফোকাস, যে কি করতে হবে, ঠিক আছে? এখানে ফাঁকিবাজির আর কোনো জায়গায় নেই। 67 জন যখন র্যাঙ্কে আসে, তখন সেটা ভাবার বিষয় আছে যে সেখানে কি ধরনের লেভেলে পরীক্ষায় চলে গেছে, তাই না? যেটা কিন্তু 2 বছর আগেও ছিল না। যতদিন যাচ্ছে এই লেভেলে আসছে কেন? কারণ খুব সহজ, কারণ জেনারেল লাইনে ধু ধু অন্ধকার, জেনারেল লাইনে তো পুরো ফাঁকা, জেনারেল লাইনে সবাই ছেড়েই দিয়েছে, কারণ ওখানে আর কিছু হচ্ছে না, কোনো চাকরি নাই বাকরি নাই, যে করে ছিল বা খেয়ে নিচ্ছে। সুতরাং জেনারেল লাইন ছেড়ে দিচ্ছে, তাই যত মেরিটোরিয়াস স্টুডেন্ট সবাই তো মানে মেরিটোরিয়াস নন মেরিটোরিয়াস যাই আছে সবই তো বের হচ্ছে না। আর সেই জন্য 24 লাখ 25 লাখ পরীক্ষার্থী হয়ে গেল, ঠিক আছে? তো লাফিয়ে বাড়ছে কম্পিটিশন, আর সেই জন্য সেই কম্পিটিশনে ডারউইনের ন্যাচারাল সিলেকশন হবে, কিছু করার নাই, যোগ্যতমের উদ্বর্তন হবে, বাকি অযোগ্যরা ওরম করেই বসে থাকবে। বোঝা গেল? বিলুপ্ত হয়ে যাবে, ঠিক বলেছো। এই হলো ব্যাপার। বাদ দাও, যেটা বলছিলাম, লোকোমোটরি অর্গানের দিক দিয়ে যদি আমরা ভাবি, তাহলে এই 3 রকমের টাইপের লোকোমোটরি অর্গান আছে, এখানে আর বিশেষ কিছু বলার নেই। এইবার যদি আমরা একটু রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করি, তাহলে এখানে আবার রিপ্রোডাকশনের যা যা প্যাটার্ন পড়বো, তা আবার আমাদের অন্য জায়গায় কাজে লাগবে। সেটা কখন? সেটা হলো সেটা হলো যখন ক্লাস 12-এ পড়বো। ক্লাস 12-এ প্রথম যে চ্যাপ্টার আছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম বলে একটি চ্যাপ্টার আছে, যে বিভিন্ন অর্গানিজম কিভাবে রিপ্রোডাকশন করে বা জনন সম্পন্ন করে, সেই জায়গাতে আমরা প্রথমেই শুরু হবে এসব দিয়ে। আর সেটাই এখানকার আছে। দেখো, অর্গানিজম মানে তো সবাই, অর্গানিজম মানে সবাই, রিপ্রোডাকশন ইন অর্গানিজম মানে হলো জীবের জনন। আর জীব বলতে সবাই, ব্যাকটেরিয়া থেকে মানুষ সবাই। তাহলে সবারই যদি রিপ্রোডাকশন কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা। তাহলে এখানে যদি রিপ্রোডাকশনের কথা আসে, তাহলে প্রথমেই ব্যাপারটা হচ্ছে ওখানেও একই রকম ভাবে ভাগ করব। সেটা হলো অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল, মানে অযৌন জনন আর যৌন জনন। তাহলে অ্যাসেক্সুয়ালটাই আগে হোক। তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার যেটা, সেটা হলো ফিশন, যেটা আমরা ব্যাকটেরিয়াতেও বললাম।
আর ফিশনের দুটো ভাগ হবে, একটা হলো বাইনারি ফিশন, বাইনারি মানে দ্বি দ্বি বিভাজন, আর হবে মাল্টিপল ফিশন। আগে বাইনারি ফিশনটা কমপ্লিট হোক, তারপর মাল্টিপ্লিকেশন আসছে। যদিও বলে রাখা ভালো, এখান থেকে কোনো কোশ্চেন ক্লাস 11 আসবে না। আসবে কোথায়? 12-এ আসবে, যদি ওই চ্যাপ্টারটা থাকে সিলেবাসে। কারণ আপাতত বাদ রাখা হয়েছে চ্যাপ্টারটাকে, ঠিক আছে, নিটের ক্ষেত্রেও বাদ রাখা হয়েছে চ্যাপ্টারটাকে, তাহলে তখন কিন্তু আসছেই। আর নিটের ক্ষেত্রে যদি বলো, তখন তো আর বলবে না 11 আছে না 12 আছে, কোশ্চেনটা কোথা থেকে এসছে তো ম্যাটার করছে না। সুতরাং এখন একবার পড়ে রাখাই ভালো, কারণ তোমাদের বছরে এটা যে বাদ থাকবে না থাকবে সেটা তো আমরা এখন থেকে বলতে পারবো না। সুতরাং আমাদের একবার শুনে রাখতে কোনো অসুবিধা নাই। 11 তো পড়ছে না শিওর। বাইনারি ফিশন মানে দ্বি বিভাজন, একদম সোজা ব্যাপার। দেখো, ধরো সিম্পল বাইনারি ফিশন, সিম্পল মানে সরল দ্বি বিভাজন। একবার তাকাবে, সরল দ্বি বিভাজন। ওকে, কিরকম? এই যে আমিবা, ধরো এই হলো আমিবা, এবার আমিবার ভাগ হতে ইচ্ছা হয়েছে, আমার একটু শীষ পদ্ধতি। তাহলে আমিবা প্রথমে ধরো নিউক্লিয়াসটা প্রথমে একটু বড় করে নেবে, মানে মেটেরিয়াল সব বাড়িয়ে নেবে, তারপর একটু লম্বা টাইপের হবে, তারপর একটু ডাম্বেল টাইপের হবে, আর তখন প্যান্ডেল গোটাতে থাকবে, ইনভ্যাজিনেশন হবে এদিক থেকে, আর এদিক থেকে ইনভ্যাজিনেশন হবে। এ ততক্ষণ করতে করতে কি করবে, দুটো নিউক্লিয়াসে ভাগ হয়ে যাবে, আর এও তখন প্যান্ডেল পুরো গুটিয়ে ফেলবে। বুঝতে গেল? একটা থেকে দুটো অ্যাসিমেট্রিক্যাল স্ট্রাকচার, কোনো সিমেট্রি নাই, মানে প্রতিসাম্যতা কিছু নাই, নির্দিষ্ট স্ট্রাকচারের কোনো তো মানে মা বাবা নাই সেই অর্থে, হ্যাঁ। তো যখন যেরকম, তো সেই জন্য এর ভাগেরও কোনো মাথা মানে মুন্ডু নাই আর কি, যে কোন দিকে হবে, এইদিকে হবে না ওইদিকে হবে না সেদিকে হবে, যেদিকে পাবে ভাগ হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল সিম্পল বাইনারি ফিশন, যেটা আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেছিলাম। একটা ব্যাকটেরিয়া ছিল এরকম, ওই মেসোজোম বরাবর জায়গা দিয়ে ও আগে জেনেটিক মেটেরিয়ালটা কপি বানালো, যে মেসোজোম বরাবর এখানে দুর্ভাগ করলো, ব্যাস হয়ে গেল। ব্যাকটেরিয়াটাও সিম্পল বাইনারি ফিশন। এবার যখন আমরা রিপ্রোডাকশন চ্যাপ্টারতে পড়বো না, তখন কিন্তু এরকম ভাবেই বলা হবে, তখন কিন্তু একে আর ওকে এক জায়গা দিয়ে রাখা হবে, কারণ একই তো, সিম্পল বাইনারি ফিশন। বুঝতে পারলাম? চলো, এরপর কি? এরপর হলো লঙ্গিচুডিনাল। লঙ্গিচুডিনাল বাইনারি ফিশন, সে একই, লঙ্গিচুডিনাল বাইনারি ফিশন মানে অনুদৈর্ঘ্য। বাংলাগুলো কিন্তু আমি বলে যাচ্ছি মুখে, হ্যাঁ, আর লিখছি আমরা জানি ইংরেজিতে। অনুদৈর্ঘ্য কার ক্ষেত্রে? এই যে এইগুলি না, একবার তাকিয়ে দেখো এইগুলি না কি করে। বাকিগুলো মুছে দিই, হ্যাঁ, তা বুঝতে ভালো লাগবে। সহজ সাপটা ব্যাপার সব, একবার ফটাফট দেখে নিলেই কাজ মিটে যাবে। হ্যালো, এই তো ইউগ্লিনার প্রথমে না এই ছোট ফ্ল্যাজেলাটা লাগে না, সেই জন্য ওটাকে ডিসলভ করে। প্রথমে কি করে, যে বড় ফ্ল্যাজেলাটা রয়েছে না, তার দুটো কপি বানিয়ে নেয়, মানে একটা কপি বানিয়ে নেয়, তা দুটো ফ্ল্যাজেলা হয়ে গেল। এইবার এর যে নিউক্লিয়াসটা, ওই একই গ্যাস বড় করে ভাগ হবে কোন দিকে, এই বরাবর, হ্যাঁ, মানে এটা যদি একটা গোল হয়, সরি এটা যদি হয়, তাহলে এই বরাবর ভাগ, এটা যদি একটা গোল হয় তাহলে এই বরাবর আমাকে ভাগ করতো, মানে এটা না গোল হলো না ভাগ হলো আর কি, সেই জন্য আমাকে কাটতে হলো। এটা গোলও হলো না ভাগ হলো না, এই যে গোল হয় তাহলে এই বরাবর ভাগ হবে। এবার অর্গানিজমটা যদি ঘুরে যায়, তখন এই বরাবর হলো, তুমি আমার দোষ দিন না, জানো যে এই বরাবর কেন হলো, এটা অনুপ্রস্থ হয়ে গেল। মানে আমি ইউগ্লিনা যখন ধরো এইদিকে মুখ করে আছে, এইদিকে মুখ করে আছে, তখন এই দিকে ভাগ হয়ে গেলে তুমি বলবে না স্যার এটা তো আর হলো না। না, ওর অ্যাঙ্গেলে তো ওটাই হলো না, অনুদৈর্ঘ্য। তো এটা মাথায় রেখে আর কি, মানে সেটা যেন আবার কনফিউশনের মধ্যে পড়ে যাও না। এবার নিউক্লিয়াসটা যা হবার তাই হবে, মানে ওই লম্বাটা টাইপের হবে, তারপরে ডাম্বেল হবে। ডাম্বেলটা শুধু মাথায় রাখতে হবে যে কোন দিকে ভাগটা হবে, তো সেই রকম ডাম্বেল হবে। তো ততক্ষণ পর্যন্ত কি করছে, প্যান্ডেল গোটাচ্ছে। এদিক থেকেও আস্তে আস্তে একটা ফ্ল্যাজেলা নিয়ে লম্বা হয়ে উঠে নেমে আসছে, আর এখানেও চলছে একই সঙ্গে সাইমালটেনিয়াসলি চলছে। তাহলে এটা যখন দেখা গেল যে এইদিকে দুটো নিউক্লিয়াসে পুরো কনভার্ট হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত এটাও এখানে আর এটাও এখানে জুড়ে গেল, গল্প শেষ। যেহেতু লম্বালম্বি হলো তাই অনুদৈর্ঘ্য, তাহলে হয়ে গেল অনুদৈর্ঘ্য দ্বি বিভাজন হলো। আচ্ছা, তাহলে অনুপ্রস্থ আছে, ট্রান্সভার্স, ট্রান্সভার্স মানে অনুপ্রস্থ, সেটা প্যারামেসিয়াম। একই গল্প, একই গল্প। ধরো প্যারামেসিয়াম এটা, সাপোজ প্রথমে কি করে, এটা মাইক্রোনিউক্লিয়াস এটা ম্যাক্রোনিউক্লিয়াস। প্যারামেসিয়ামের
সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু ভীষণ জটিল। হ্যাঁ, সেটা আমরা দেখিয়ে শেষ করতে পারবো না, কারণ এখানে আমাদের পড়ার বিষয় নয় এটা। আমরা ক্লাস 12 থেকে দেখাবো প্যারামেসিয়ামের সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগবে বোঝাতে। হ্যাঁ, মানে এত কিছু হবে না, এত বিভাজন হবে, এদিকে যাবে ওইদিকে যাবে, দিয়ে শেষে মনে হবে কে কোন দিকে গেল আর কার বিভাজন হলো কে জানে। সেজন্য এখন আমরা সেই ঝামেলায় যাচ্ছি না আপাতত। এখন তো অ্যাসেক্সুয়াল আছে, সেক্সুয়াল ঢুকিও নি আমরা। অ্যাসেক্সুয়ালে কি হয়, প্রথমে মাইক্রো নিউক্লিয়াসটা ডিজলভ করে যায়, সরি ম্যাক্রোটা, ম্যাক্রোটা ম্যাক্রো নিউক্লিয়াসটা ডিজলভ করে যায়, কারণ এটার এখন প্রয়োজন নেই। ওকে, মাইক্রো নিউক্লিয়াস যেটা, সেটা বড় হয়, আর বলতে হবে ডাম্বেল হয়, এই বরাবর কাটবে। এই জন্য এটাকে আমরা বলছি অনুপ্রস্থ। ঠিক আছে, আরো একজন আছে, সে আবার তির্যক, মানে হ্যাঁ ও, হ্যাঁ দরকার নেই, কাউকেই তো দরকার নেই সেই অর্থে। হ্যাঁ, তো যাই হোক, এখানেও ছাড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। অবলিকটা বাদ দিলাম, তির্যক যেটা অবলিক সেটা বাদ দিলাম, অসুবিধা নাই কিছু, এসব কিছু আসবে না। আরেকটা রয়েছে বাইনারি, মানে দ্বি যখন হচ্ছে তখন এই বা কেন বাদ যায়, একটু মন খারাপ করবে। সেটা হলো বহু বিভাজন। যেমন দ্বিবিভাজন হয়, তেমন কিন্তু কাউরির কাউরির বহু বিভাজনও হয়। সেটা কিরকম একটু শুনে রাখো, কাজে লাগবে। সবই কিন্তু কাজে লাগবে পরে, এখন কাজে লাগবে না, পরে কাজে লাগবে। একবার শোনা থাকলে পরে সুবিধা হবে। এই দেখো, ধরো একটা অ্যামিবা, এই ধরো একটা অ্যামিবা, এবার না খেতে পারে অ্যামিবা হয়ে যাচ্ছে, একটু খাওয়া দাওয়া করেছে সেরকম অ্যামিবা দিতে হবে তো, মানে একটু গোল্লা গোল্লা করতে চাইছি আর কি। এই ধরো একটা অ্যামিবা, এবার অ্যামিবার ক্ষেত্রে নিউক্লিয়াস। এবার এই অ্যামিবাটা যখন তার ফেভারেবল কন্ডিশনে আছে, ফেভারেবল কন্ডিশন মিনস জল। দেখো প্রত্যেকের ফেভারেবল কন্ডিশন গুলো আলাদা আলাদা, তাই না? তুমি ধরো মাসির বাড়ি গেলে যেখানে ওয়াইফাই আছে, তো এটা তোমার ফেভারেবল কন্ডিশন। মাসির বাড়ি খাওয়া দাওয়া একদম ভালো নয়, মাসি উনি রান্নাই করতে পারে না, খাওয়ার জুতো নাই, কিন্তু মাসির বাড়িতে ওয়াইফাই আছে, এটা তোমার জন্য ফেভারেবল কন্ডিশন। আবার দেখা গেল একটা পেটুক ছেলে মামার বাড়ি গেছে, সেখানে ওয়াইফাই কেন, মোবাইলে নেটই আছে না, কিন্তু মামা খুব যত্ন করে খাওয়ায় এবং মানে মাংসই লেগে থাকে সব বেলায়, তো এটা তার জন্য ফেভারেবল কন্ডিশন, তাই না? তাহলে প্রত্যেকটি অর্গানিজমের ফেভারেবল কন্ডিশন আলাদা আলাদা। তো সেখানে অ্যামিবার ফেভারেবল কন্ডিশন অবভিয়াসলি জল, জলজ প্রাণী, তো জল থাকলে তার ফেভারেবল হবে। যতক্ষণ ফেভারেবল পেয়েছে ততক্ষণ তো বাইনারি ফিশন থেকে সোজার কি হয়, ওটাতেই মগ্ন ছিল। কিন্তু যখন জল শুকিয়ে এসছে, তখন দেখছেন না আমি আর টিকবো না, টিকবো না যখন, মরতে মরতেও কিছু ছানাপোনা ছেড়ে দিয়ে দেবে, এটাই এর উদ্দেশ্য আর কি। আর যেমন ভাবনা তেমন কাজ, কি করলো, করলো যেটা, জল শুকিয়ে আসছে সেই অবস্থায় এ বাইরের দিকে না, মানে প্রোটোপ্লাজম সাইড থেকে এরা সিক্রেশন শুরু করলো, দিয়ে বাইরের দিকে একটা থিক ওয়ার্ল্ড, এটাকে বলে এনসিস্টমেন্ট, এনসিস্টমেন্ট বলা হয়। হ্যাঁ, আর বেশি বলালে পেনাকালি শেষ হয়ে যাবে। ঠিক আছে, একটা এনসিস্টমেন্ট তৈরি করলো, বাইরে সিউডোপোডিয়া ফিউডোপোডিয়া যা আছে সব গেল, মানে আমি বাস এই অর্থে একটা সুরক্ষিত জোনে চলে এলাম। এবার জল শুকিয়ে গেছি, যা কোনো অসুবিধা নেই, এই এখন বসে রইলো না, বসে থাকবে না। ও যখন এরকম কন্ডিশনে আছে না, ও ভাবছে বসে কেন থাকবো, একটা কাজ করি, নিউক্লিয়াসটা বিভাজন করাই বসে বসে, নিউক্লিয়াসটার আচ্ছা করে বিভাজন করা, এগুলো নিউক্লিয়াস এখন। হ্যাঁ, নিউক্লিয়াসটার আচ্ছা করে বিভাজন করিয়ে নিল, ফাঁকা টাইম পেয়েছে, সুযোগের সদ্ব্যবহার করেছে। বোঝা গেল, জল গেছে একদিন ফিরে আসবে, সে আশায় বসে আছে, ধর জল ফিরে এসছে। জল ফিরে গেলে ওটা বাইরে থেকে না তার বুঝতে পারে জল ফিরে এসছে বাইরে, তখন এরা এই যে থিক ওয়ার্ল্ড আছে এটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। দিয়ে কি হবে, এই যে একটা করে নিউক্লিয়াস আর একটু করে সাইটোপ্লাজম নেবে, দিয়ে একটা করে অ্যামিবার ছানা তৈরি হবে, একটা করে নিউক্লিয়াস আর একটু করে সাইটোপ্লাজম নিয়ে অ্যামিবার ছানা, এবার খেয়ে মেখে এরাই বাইরে এসে বড় হয়ে যাবে। সময় হয়তো বেশি লাগলো, কিন্তু একবারে দিল কিন্তু অনেক ছানা পেরে, আনফেভারেবল কন্ডিশনটাকে উইথস্ট্যান্ড করার জন্য, সহ্য করার জন্য, কাটিয়ে ওঠার জন্য। এর থেকে ভালো মেকানিজম কি হতে পারে? সবগুলো নিউক্লিয়াসই হবে বাচ্চা, বোঝা গেল? একটু করে সাইটোপ্লাজম নেবে আর একটা করে নিউক্লিয়াস নেবে, আর কিছু লাগবে না, কারণ বাইরে এসে খেয়ে মেখে বড় হয়ে যাবে। বোঝা গেল?
সেম জিনিস করে, একটু পরে বলতেই হতো আমাকে, এখন বলে দিচ্ছি, তখন গিয়ে আর বলবো না। সেটা হলো প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম আমাদের ক্ষেত্রে ম্যালেরিয়া রোগের জীবাণু। আমরা জানি ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা, তাই তো? এখন স্ত্রী কেন? কারণ মহিলারাই রক্ত খায়, পুরুষরা রক্ত খায় না। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে? যে রক্ত মহিলারাই চষে, পুরুষরা রক্ত চষে না। যাই হোক, সেক্ষেত্রে মশা ব্যতিক্রমী নয়। বলছি মশা অ্যাকচুয়ালি, যারা পুরুষ মশা তাদের আমরা জানি যে তাদের যে ফোটানোর জন্য যে হুল সেটা নেই, আর সেই জন্য তারা কি করে, গাছের রস, মেনলি ফ্লুইড এসব খায় আর কি। সেটা ফল হতে পারে, সেটা গাছের যে কোনো ডাল হতে পারে, যেখানে ক্ষতস্থান আছে সেখানে বসে বসে জীবনটা কাটায় আর কি। মানে তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশাকে আমার মেরে লাভ আছে শুধু? মানে বলতে চাইছি, তুমি হয়তো বেছে বেছে স্ত্রী অ্যানোফিলিস মশাকে দোষ দিলে, অল আউট লাগালে, গুড নাইট লাগালে, তাদের মারলে। এবার সত্যি করে বলো তো মন থেকে, যে শুধু ওরাই দায়ী, আমরা দায়ী নয়? বলছে একটা মশা যখন আমার দেহে প্লাজমোডিয়ামকে ঢোকালো, মানে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া রোগের জীবাণু যে বহন করে, তার নাম স্ত্রী অ্যানোফিলিস মশা। ও কিন্তু বাহক। সঙ্গে প্লাজমোডিয়াম আমাদের জীবনে, যেমন প্লাজমোডিয়াম তার জীবনের একটা দশা যখন আমাদের দেহে কাটায়, একটা দশা কিন্তু মশার দেহে কাটায়। হ্যাঁ, মশার ম্যালেরিয়া হয় না, ম্যালেরিয়া আমাদের হয়, কিন্তু মশাও কিন্তু ক্ষতিগ্রস্ত। কারণ প্লাজমোডিয়াম ওর বডিতেও প্যারাসাইট, মানে ওর দেহ থেকেও একদম পুষ্টি রস নিংড়ে নিচ্ছে। আমরা বেচারি মশাকে দোষ দিচ্ছি, সেই অর্থে তো আমরাও দোষী। কেন? ধরো আমার ম্যালেরিয়া হয়েছে, এবার একটা ফ্রেশ স্ত্রী অ্যানোফিলিস মশা আমাকে কামড়াতে এসছে, তো আমি তোকে দিলাম। তুমি যদি মানে ধান গাছের কাছ থেকে চাল নিয়ে খেয়ে নাও, যে ধান গাছ যদি বলে তুই অন্যায় করলি, এটা হবে? এটা তো ফুড চেন। তাহলে মশা আমার রক্ত খাবে, এটা তো ফুড চেন। হ্যাঁ, এবার হ্যাঁ, সব এক। একটা ছাগলকে কেটে খেয়ে নিলাম, এবার ছাগলটা বলতে পারে না, দু চার মারতে পারে না বলে সে গোবেচারা হয়ে গেল। মুরগিটা ধরছি, কাটছি আর খাচ্ছি, তার বেলা কোনো দোষ নাই। আর মশা যখন রক্ত খাবে তখন দোষ, সেই অর্থে দোষ নাই। এবার কি, দুর্বলের ওপর সবলের অত্যাচার চিরকাল হয়ে আসছে, তাই হয়েছে। মশা ছোট প্রাণী, এক তারপর দেবো না, মজা হবে, তাই না? তাহলে মশা তো উল্টে আমাকে তাড়াতে পারছে না, তাই মশাকে মরতে হচ্ছে। বোঝা গেল? মানে মশা যতটা দোষী, সেই সমান দোষ কিন্তু আমরাও করছি। কারণ আমার যদি ম্যালেরিয়া হয়, আমিও কিন্তু এরকম হাজার হাজার মশাকে রোগটা দিচ্ছি, সে তার জীবনে এফেক্টেড, হিসাব মতো। ঠিক আছে, যাই হোক, এসব মানে ভাবুক ভাবুক কথা বলে বেশি লাভ নাই, আমরা গল্পে আসি। তাহলে এই স্ত্রী অ্যানোফিলিস মশা যখন ধরো রোগের জীবাণু সমেত, মানে দেখো, মশা কামড়ালেই যদি রোগ হতো, আর স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালেই যদি ম্যালেরিয়া হতো, তাহলে তো ডেলি কোনো না কোনো রোগ হয়ে বসে থাকতো। এমন কোনো মানুষ নাই যার মশা মশা কামড়ায় না। মানে সে একদম ভিআইপি লেভেলে বাদ দাও, বাকি তো সবাই কামড়ায়, তাই না? তার মানে মশা সবসময় যেমন রোগ বহন করছে না, তেমন রোগ বহন করলেও সবসময় সেই দশাই নেয় যেটা আমাদের ঢুকতে পারবে। যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে স্পোরোজয়েড বলে একটি দশা প্লাজমোডিয়ামে থাকে। একমাত্র যদি স্পোরোজয়েড দশাই বেয়ার করছে সেই মুহূর্তে অ্যানোফিলিস মশা, তাহলেই আমাকে কামড়ালে আমার রক্তে সেই স্পোরোজয়েড ঢুকবে। অন্য কোনো দশায় থাকলে প্লাজমোডিয়াম আমার দেহে ঢুকতে পারবে না। ক্লিয়ার? এবার কি করে, যেটা আমাদের পড়ানোর মূল বিষয় আর কি, সেখানে আমরা আসি। এবার স্পোরোজয়েড দশাটা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেল। রক্তের মধ্যে ঢোকার পর না, ও বেশিক্ষণ না রক্তে ঘোরাঘুরি করে না, খুব চালাক। জানে রক্তে ঘোরাঘুরি করলেই না আমাকে ধরবে, আর ওই এমন মারবে না, সব মরে যাবো। এবার ধরো একটা মশা কামড়েছে, কটা স্পোরোজয়েড ঢুকেছে? দুটো, চারটে, পাঁচটা, 10টা, 50টা? তার বেশি তো সম্ভব নয়। তাহলে এই কটা লোক নিয়ে যদি অ্যাটাক করতে যায় মানুষের দেহে, তো এমনি মাঠে মারা যাবে। তাহলে যখন যুদ্ধ হবে, হয় সমানে সমানে হবে, নাহলে পাল্লা ভারী করতে হবে। সেই জন্য চুপচাপ ঘাপটি মেরে গিয়ে বসে থাকবে লিভারে। বোঝা গেল? লিভারে ওরা চুপচাপ গিয়ে ঘাপটি মেরে বসে থাকবে। এবার তুমি বলবে স্যার লিভার কি ধরতে পারে না? না, এইখানে একটা ব্যাপার আছে। কারণ লিভারে ওরা একই কাজ করে।
একই কাজ করে। সেটা হলো এই থিক ওয়াল লেয়ার তৈরি করে এরকম চুপচাপ বসে থাকে, আর ভিতরে এরকম নিউক্লিয়াসে ডিভিশন করতে থাকে। ওই জন্যই আমরা এতক্ষণ ধরে বকছি যে ওরাও মাল্টিপল ফিশন করে, প্লাজমোডিয়ামও মাল্টিপল ফিশনই করে, যেটা তাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা আমাদের দেহে কাটায়, আর যৌন জনন কাটায় মশার দেহে। বোঝা গেল? এবার যখন যখন এরা, দেখো ওরা ঘড়ি নেয় কিন্তু ঘড়ি টাইমিং এর জ্ঞান আছে, প্রচুর টাইম জ্ঞান প্রচুর আছে। এই যে ধরো 10 জন 50 জন যতজনই ঢুকেছিল, ততজন গিয়ে যে এই যে লিভারে গিয়ে বসে আছে, এই লিভারে গিয়ে এই যে ব্যাপারটা করেছে, এই টাইমটা কাটিয়ে ঠিক ফাটিয়ে কখন বেরোতে হবে সবারই জ্ঞান আছে। ঠিক একই টাইমে সবাই দশা চেঞ্জ করে, স্পোরোজয়েড থেকে মেরোজয়েড বলে একটি দশায় তৈরি হয়। ওই মেরোজয়েড দশায় সবাই মিলে ফেটে একসঙ্গে বেরিয়ে যায়, লিভার থেকে বেরিয়ে এসে রক্তে চলে আসে। এবার অ্যাটাকের সময় আসছে, সবাই মিলে গিয়ে আরবিসির মধ্যে ঢুকে পড়ে। এদের মেন টার্গেট ছিল মানে লোহিত রক্তকণিকা, মেন টার্গেট ছিল হিমোগ্লোবিন খাবো। ভাত মুড়ি খা আমরা দিতাম দুটো, কোথায় কি না মানুষের রক্তের মধ্যে ঢুকে হিমোগ্লোবিন খাবে, এই এর নেশা। যাই হোক, তাহলে প্লাজমোডিয়াম এর মূল টার্গেট হলো যে হিমোগ্লোবিন খাবে। তাহলে আরবিসির মধ্যে ঢুকবে, দিয়ে বসে বসে আরামসে হিমোগ্লোবিন খাবে। তখনও আমরা জানি না আমার ম্যালেরিয়া হয়েছে। কখন জানবো? যখন হিমোগ্লোবিন খাওয়ার পর সেটাকে বাস্ট করে বেরিয়ে আসবে, মানে আবার একটা অন্য হিমোগ্লোবিন, মানে সরি, আবার একটা অন্য আরবিসিতে ঢুকবে আর কি। মানে একটা লোহিত রক্তকণিকার মধ্যে সমস্ত বিষয় খেয়ে, সবটা না খেয়েও যতটা পারলো আর কি। একটা গাছে যদি প্রচুর পেয়ারা আসে না, আর সেই গাছে যদি একটা বান্দর আসে, দেখবে তার খাবার প্যাটার্নটা দেখবে কি হয়। হ্যাঁ, একটা নিল, একটা ফেলাই, মানে অনেক হয়ে গেলে যা হয় আর কি। তো প্লাজমোডিয়ামেরও সেরকম হয়। মানে ও যখন প্রচুর আরবিসি পায় না, তখন একটা ঢুকলো, খানিকটা খেলো, খাবলো, মেরে বেরিয়ে চলে আসলো। তো আরবিসি গুলোকে না রাখার প্রয়োজন হয় না, তখন আরবিসি গুলো বাস্ট করতে থাকে। এই এতক্ষণ পর বুঝতে পারি আমাদের ম্যালেরিয়া হয়েছে, তখনই কাঁপুনি দিয়ে জ্বর আসে। কারণ ওই যে খেয়েছিল, এবার পটি করবে এটা তো বলবো না, ওদের যে মেটাবলাইটস সেটা আমাদের রক্তের মধ্যে বেরিয়ে আসবে, তখন আমাদের রক্ত ডিটেক্ট করতে পেরেছে যে কেউ একজন ঢুকেছে। আর এটা হতে হতে 14 দিন টাইম পেরিয়ে গেছে। এই মাঝের 14 দিনকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এটা আমরা পড়বো পরে ক্লাস 12-এ গিয়ে। ইনকিউবেশন পিরিয়ড, একটা রোগের জীবাণু দেহে ঢোকার পর যতদিন না পর্যন্ত রোগের সিমটমস প্রকাশ করছে, এই মাঝের টাইমটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। প্রত্যেকটা জীবাণুর আলাদা আলাদা ইনকিউবেশন পিরিয়ড আছে। হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড দেখা যায় এইচআইভি, যার 6 মাস থেকে 10 বছর পর্যন্ত। মানে আজকে কোনো একটি মানে দুষ্কর্ম করলে তার 10 বছর পর গিয়ে হতে পারে তার এইডস। তখন সে খুঁজেই পাবে না যে কোন বয়সে কার সঙ্গে দুষ্টুমিটা করেছিলাম, তার জন্য আজকে আমার এই ফল ভুগতে হচ্ছে। ঠিক আছে? কারণ এতদিন পর তার ইনকিউবেশন পিরিয়ড ছেড়ে সে বেরিয়ে আর কি রোগের সিমটমস প্রকাশ পাচ্ছে। যাক, মানে জোকসে পায়। তো ব্যাপারটা হলো যে মাল্টিপল ফিশন, এখানে দুটো অর্গানিজমকে আমরা পাচ্ছি, মানে জলজান্ত যাকে বলে। একটা হলো অ্যামিবা, একটা হলো প্লাজমোডিয়াম। ঠিক আছে? মাল্টিপল ফিশন হয়ে গেল, মানে ফিশন হয়ে গেল, বিভাজন হয়ে গেল। আর পদ্ধতি বলতে না, এরা সেক্সুয়াল পদ্ধতি খুব বেশি কিছু ফলো করে না, এটাই এদের মেন পপুলার সেক্সুয়াল রিপ্রোডাকশন পদ্ধতি। সেক্সুয়ালে কিছু আছে যেগুলো আবার ওই মানে বলবো কি, মানে এখানে আসে না, তো ওই জন্য বেশি বকে লাভ নাই। সেক্সুয়ালের ক্ষেত্রে কি আছে? প্রথমেই আছে কনজুগেশন। কনজুগেশন, সরি, কনজুগেশন মানে ওই সংশ্লেষ। যেমন ধরো প্যারামিশিয়ামের ক্ষেত্রে হয়। এই দেখো প্যারামিশিয়াম, এটা একটা প্যারামিশিয়াম, এটা একটা প্যারামিশিয়াম। এটা সিলিয়া দ্বারা কাছাকাছি আছে, যেমন সেই পিলি দ্বারা অ্যাট্রাকশন হয়েছিল না, সিলিয়া দ্বারা কাছাকাছি আছে। তো এর একটা মাইক্রো আছে, একটা ম্যাক্রো আছে, এর একটা মাইক্রো আছে, একটা ম্যাক্রো আছে। এ অনেক ঝামেলার কেস আছে। ঠিক আছে? এটা হলো টুয়েন, এগুলো কিন্তু টুয়েন, অর্গানিজমটা টুয়েন। তো প্রথমে মাইক্রো মাইক্রো সরি ম্যাক্রো গুলো ডিজলভ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বুঝতে মানে লিখতে যেও না, শুধু বুঝে নাও একবার, হ্যাঁ। দিয়ে এটার আবার একটা মিওসিস ডিভিশন হয়, মিওসিস ডিভিশন হয়, তিনটেকে আবার ডিলিট করে দেয়। লাভের লাভ কি হলো? ডিপ্লয়েড ছিল হ্যাপ্লয়েড হয়ে গেল। কি বললাম? প্রথম ছিল এটা, প্রথমেই ম্যাক্রো নিউক্লিয়াসটাকে ডিজলভ করলো, নষ্ট করে দিল। রইল একটা মাইক্রো, যেটা টুয়েন, যেটা মিওসিস হয়ে গেল। তাহলে 1 2 3 আর একটা অ্যাড করে দিলাম, মানে 4টে নিউক্লিয়াস হবে। দিয়ে আবার তিনটেকে ডিলিট করে দিল, মানে ডিজলভ করে দিল। তাহলে হয়ে গেল আলটিমেট এন। বোঝা গেল? এই এন, এন হওয়ার পর একবার মিওসিস হয়, সরি মাইটোসিস হয়। হ্যাঁ, দিয়ে দুটো টুয়েন করলো।
এইবার মাঝে একটা কনজুগেশন টিউব তৈরি করবে, দিয়ে এর এক কপি এখানে আর এর এক কপি এখানে যাবে, দিয়ে ফিউজ করবে, তার মধ্যে এদের সম্পর্ক শেষ, পালিয়ে যাবে দুজন দুদিকে। এই যে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হলো, এর রিপিটেটিভলি 3বার মাইটোটিক ডিভিশন হবে, মোট 8টা নিউক্লিয়াস তৈরি করবে এক একজনা। এবার দুটো করে ভাগ নিয়ে এক একজনা মাইক্রো আর ম্যাক্রো করে 4টে করে অর্গানিজম তৈরি করবে। ঝামেলা ব্যাপার আছে, আস্তে আস্তে ঢুকবে, এদিকে ঢুকে ওদিকে বেরিয়ে যাবে। সেই জন্য জাস্ট বললাম, শুনলে ভুলে গেলে মিশে গেল। এটা হলো কনজুগেশন। সেইভাবেই আছে এদের ক্ষেত্রে সিনগ্যামি। ওকে, সেখানেও আবার আইসোগামি, অ্যানাইসোগামি, উগামি আছে। এখানে আমরা বলতে চাইছি না খুব বেশি, কারণ এগুলো আমাদের এখানে খুব একটা বেশি ভ্যালিড না। আইসোগামির ক্ষেত্রে কি হয়, যখন দুটো গ্যামেট একই রকম হয় তখন তাদেরকে বলা আইসোগ্যামি। সিনগ্যামি মানে হলো দুটো পরস্পর সম ধরনের গ্যামেট গিয়ে মিলন হয়, তাকে বলা হয়, যেখানে গ্যামেট ফর্মেশন হয় যেখানে সিনগ্যামি বলা হয়। সিনগ্যামির ভাগ হলো আইসোগামি, যদি দুটো গ্যামেট সমান হয়, কেউ মাইক্রো নয় কেউ ম্যাক্রো নয়, দুটো একই রকমের গ্যামেট, তখন বলা হয় আইসো মানে সমান, গ্যামি মানে গ্যামেট। অ্যানাইসোগামি, দুজনাই দুজনের দিকে মুভমেন্ট করে, মাঝামাঝি একটা জায়গায় এসে ফিউজ করে। এখানে বোঝা যায় না কে মেল কে ফিমেল, সেই জন্য প্লাস মাইনাস দিয়ে ডিনোট করা হয়। হয়ে গেল? আচ্ছা, এরপর রয়েছে অ্যানাইসোগামি। অ্যানাইসো মানে আইসো নয়, তাহলে সেখানে ছোটটা মাইক্রো নিউক্লিয়াস, বড়টা ম্যাক্রো নিউক্লিয়াস। ছোট সবসময় মেল হয়, বড় সবসময় ফিমেল হয়। তাহলে এটা হলো ফিমেল, এটা মেল। এরও একটা ফ্লাজেলা আছে, এখানে এ বেশি মুভ করে একটু আসে, ব্যাস বোঝা গেল। মুভমেন্টের ব্যাপারটা আলাদা আছে, এর সমদূরত্ব গিয়ে দুজন মিলন হয়। এ বেশি মুভ করে, এ কম মুভ করে দিয়ে একটা ফিউজ করে। তাহলে এটা হলো মাইক্রো মানে মেলটা, এটা হলো ফিমেলটা। আর সেকেন্ডটা, এটা সেকেন্ড টাইপ হলো আইসোগামি, অ্যানাইসোগামি। আর উগামি হলো যেখানে মেলটাই শুধু মুভ করে, ফিমেলটা কিন্তু নন মোটাইল, মানে মেলটারই দায়িত্ব হলো ওখানে পুরো ফিমেলটার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছানো এবং ফিউজ করানো, ব্যাস। এটা আইসোগামি, অ্যানাইসোগামি, উগামি। যত আপার ক্লাসের অর্গানিজম সব উগামি ফলো করে। ইভেন মানে আমরা তো অবশ্যই আপার ক্লাসে, তো আমরা উগামি ফলো করি। যত লোয়ার ক্লাস তত ওইটার দিকে, নিচের দিকে। যত আপার ক্লাস তত এদিকে। বোঝা গেল? এদের আবার 3 রকমই দেখা যায়। তুমি এখনই বলবে স্যার আপার ক্লাস না লোয়ার ক্লাস, তাহলে না, এগুলো বলা মুশকিল এইভাবে, কারণ সবাইকে এনে ধরে বেঁধে ঢুকিয়েছে তোকে না। তা সেই অর্থে তুমি এখনই বলতে পারো না আপার ক্লাস না লোয়ার ক্লাস। বোঝা গেল? প্রতিষ্ঠান মেম্বার, আমরা বারবার একটা কথা বলছি যে এই দুটো ক্যারেক্টারকে বেস করে তো ঢুকিয়ে দিচ্ছি সবাইকে। সেই জন্য আমরা অনেক খিচুড়ি টাইপের ব্যাপার পাচ্ছি সব জিনিসে, হ্যাঁ, কিন্তু আছে কিন্তু ঠিকঠাক জায়গাতেই। হলো, এই হলো যে রিপ্রোডাকশন টাইপ। এবার একবার বইটা দেখো, এবার বইটা দেখো একবার, তাহলে বুঝতে পারবে এর পরের যে বিষয়গুলো রয়েছে না, সেই বিষয়ের মধ্যে ম্যাক্সিমাম জিনিস পড়তে হবে না, কিন্তু আমরা একবার একদম ছেড়ে দেবো না। হ্যাঁ, আমরা একবার জাস্ট বলে দিচ্ছি, দেখো কোন কোন বিষয়গুলো আমাদের কাছে, একবার শুধু ভাষা ভাষা জ্ঞান রাখলেও চলবে। ভাষা ভাষা জ্ঞান, বুঝলেন? খুলে ফেলো প্রতিষ্ঠা, পেজ নাম্বার সাঁতরার বইয়ে 100। আচ্ছা, এত কিছু যখন বললাম, প্রতিষ্ঠা জীবন চক্রটাকে বলে দিই কেন দোষ রাখি। হ্যাঁ, হ্যাপ্লন্টিক আর ডিপ্লন্টিক 114 পাতায়, যদিও আমরা এটা পড়ে ফেলেছি। কোথায়? মাইটোসিস আর মিওসিস। এক্ষুনি দেখবে মাইটোসিস বলে, হ্যাঁ স্যার পড়েছি। মাইটোসিস আর মিওসিসে পড়ে ফেলেছি আমরা ওটা। হ্যাপ্লন্টিক আর ডিপ্লন্টিক কিরকম? অল্টারনেশন অফ জেনারেশন, যেটা নিট এবং এগ্রিকালচার পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের ইউনিট 1 এর প্রথম চ্যাপ্টার ক্লাস 12 আছে, যেটা আপাতত নিট বাদ রেখেছে। সেখানে আছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, মানে সেখানেই আছে অল্টারনেশন অফ জেনারেশন। ওটাকে বাদ দিলেও ওটাকে ছাড়া আমরা চলতে পারবো না, কারণ অ্যালগি আছে, ফাঙ্গাই আছে, ব্রাভাইটা আছে, টেরোভাইটা আছে, প্রত্যেকের জীবনে অল্টারনেশন অফ জেনারেশন, জনুক্রম, তোমরা ক্লাস 10-এ পড়ে এলে ফার্নের জনুক্রম, সেই সব বিষয় আর কি। হ্যাঁ, তো এখানে কি হয়, ধরো একটা হ্যাপ্লয়েড অর্গানিজম, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা হ্যাপ্লয়েড অর্গানিজম ধরো এটা মেল, আর একটা ধরো ওই সেম টাইপের হ্যাপ্লয়েড অর্গানিজম ফিমেল। এবার এ যখন গ্যামেট তৈরি করবে, এর কোনো উপায় নেই কি ছাড়া? মাইটোসিস ছাড়া। মানে n/2 বলে তো কোনো কনসেপ্ট নেই। তাহলে এও যখন গ্যামেট তৈরি করবে তখন হ্যাপ্লয়েডই হতে হবে, কোনো অপশন নাই। তাহলে দুটোর ক্ষেত্রেই কিন্তু ইকুয়াল ডিভিশন বা মাইটোটিক বিভাজন হলো। এই দুটো ফিউজ করলো, হয়ে গেল 2n জাইগোট। 2n জাইগোট। এবার জীবটা তো আছে হ্যাপ্লয়েড, তার মানে এই জায়গায় চলবে রিডাকশন ডিভিশন, মানে মিওসিস কোষ বিভাজন। তাহলে আবারও ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাবে। তাহলে এটা একটা লাইফ সাইকেল প্যাটার্ন, একে বলা হয় হ্যাপ্লয়েড দি
যাদের বডি হ্যাপ্লয়েড তাদের বলা হয় হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, হ্যাপ্লন্টিক। এবার ডিপ্লন্টিকটা মনে হয় ধরেই ফেলেছো, সেটা হলো বডি হবে 2n, এটা ধরো মেল আর এটা ধরো ফিমেল। এবার এর যখন গ্যামেট হবে, দেখো এখানে আমরা মারবো রিডাকশন ডিভিশন, মানে মিওসিস কোষ বিভাজন এখানে আমরা দিচ্ছি, ওখানে মাইটোসিস দিয়েছিলাম, এখানে রিডাকশন ডিভিশন বা মিওসিসটা এখানে গ্যামেট তৈরির জন্য, গ্যামেট হবে হ্যাপ্লয়েড, তাহলে একটা মেল গ্যামেট ফিমেল গ্যামেট আমি ধরে নিলাম এরকম, হ্যাঁ। তো মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফিউজ করে 2n জাইগোট হবে, 2n জাইগোট হবে, তাহলে এই জাইগোট থেকে তৈরি হয়ে যাবে এ। আবার এদের এক কোষী, তাহলে এখানে আবার মাইটোসিসের দরকার নাই। যদি বহু কোষী হতো তাহলে এখানে আমরা কিন্তু ইকুয়াল ডিভিশনটা লিখতাম, কিন্তু যেহেতু এই এক কোষী, এটাও আমি করার সাহস পাচ্ছি না, মানে হবে না আর কি, হ্যাঁ। তো এদের ক্ষেত্রে যেহেতু বডিটা ডিপ্লয়েড, সেই জন্য এদেরকে বলা হবে এই সাইকেল প্যাটার্ন, মানে এই লাইফ সাইকেল প্যাটার্নকে বলা হয় ডিপ্লন্টিক লাইফ সাইকেল প্যাটার্ন। গল্প শেষ। এই দুটো লাইফ সাইকেল প্যাটার্ন আজকে নয়, বহুদিন কাজে লাগবে, একদম ক্লাস 12 শেষ পর্যন্ত কাজে লাগবে। হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক, আরো আছে অনেক কিছু যা আমাদের সিলেবাসে নাই, নিটের সিলেবাসে নাই, কোনো সিলেবাসে নাই। আমাদের সিলেবাসে মানে নিটের সিলেবাসে তিনটে আছে, হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক আর হ্যাপ্লোডিপ্লন্টিক, ঠিক আছে। যাই হোক, অত মাথা ব্যথা করে লাভ নাই, এগুলো আমাদের 11 নাই। হলো, এবার লাইফ সাইকেলটা যখন হয়ে গেল, তখন প্রোটিস্টার ভাগগুলো মানে ক্লাসিফিকেশন গুলো একবার দেখে নি। সব পড়ানো আছে, শুধু একবার দেখে নেওয়া, চোখ বুলিয়ে নেওয়া, কারণ অলরেডি সব পড়ানো হয়ে গেছে। দেখো, প্রথমেই সালোক সংশ্লেষ, সরি, প্রথমেই যখন প্রোটিস্টাকে ভাগ করছে তখন তিন ভাগে ভাগ করছে। একটা হলো সালোক সংশ্লেষকারী, একটা হলো খাদক বিয়োজক, আর একটা হলো আদ্য প্রাণী। মেন বিষয়টা আগে বুঝবে, 115 পাতা সান্তার বইয়ে, নতুন বইয়ে 115 পাতা, হ্যাঁ সব বই থাকবে ওই প্রোটিস্টার শ্রেণী বিভাগ, হ্যাঁ। তাহলে কি বলছি, প্রথম জিনিসটা আগে বুঝে নেবে। একটা গ্রুপকে বলা হচ্ছে সালোক সংশ্লেষকারী, একটা গ্রুপকে বলা হচ্ছে খাদক বিয়োজক, মানে প্রথমটা হলো প্রডিউসার মানে উৎপাদক, দ্বিতীয়টা হলো খাদক বিয়োজক মানে কনজিউমার আর ডিকম্পোজার, আর 3 নম্বরটা হলো এরা আদ্য প্রাণী মানে প্যারাসাইট। প্যারাসাইট তুমি সেই অর্থে বলতে পারো স্যার খাদকের দলে তো প্যারাসাইট আছে, কিন্তু এটা রোগ তৈরি করে, এই জন্য এদেরকে পুরোই আলাদা করে রাখা হয়েছে। ক্লিয়ার? ভাগটা বুঝলি কিন্তু, মানে এখানে মেন বিষয়টা বুঝলি কিন্তু বাকিটা হয়ে গেছে, কারণ সবার জিনিসপত্র এখানে বলা হয়ে গেছে। তাহলে প্রথমটা হলো সালোক সংশ্লেষকারী প্রোটিস্টা, যারা সালোক সংশ্লেষ করতে পারে। এবার সেখানে দেখো রয়েছে ডায়নোফ্লাজেলেটস, মানে দুটো ফ্লাজেলা আছে যাদের, একটু আগে আমরা বলছিলাম না, দুটো ফ্লাজেলা মনে পড়ে, ওই এপি ভালভ আর হাইপো ভালভ দেখালাম, দিয়ে দুটো ফ্লাজেলা দেখালাম দুদিকে, ওরা আছে এখানে, ডায়নোফ্লাজেলেটস, ব্যাস, আর কিছু পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না, মানে এর ভাগ পড়তেই হবে না, শুধুমাত্র আউটলাইনটা দেখে রাখতে বলছি, যেন 11-এর জন্য নয়, যেন নিট বা এগ্রিকালচার আমরা কোনো কনফিউশনে না পড়ে যায়। জাস্ট আউটলাইন, জাস্ট আউটলাইন, কোনো দরকার নেই স্পিসিস এর নাম টাম, কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে ডাইনো ফ্লাজেলেটস, দুটো ফ্লাজেলা আছে, হয়ে গেল। আর তারপরে গিয়ে দেখো ক্রাইসোফাইটস, ক্রাইসোফাইটস হলো এই যে ব্যাসিলারিওফাইসি বললাম না, যাদের সেল ওয়ালে সিলিকন আছে, একটু আগে বলছিলাম, যাদের ওই কোনো লোকোমোটরি অর্গান নাই, মানে কোনো গমনাঙ্গ নাই, তারা অ্যাকচুয়ালি এই দলে আছে, ক্রাইসোফাইটস। আর রয়েছে ইউগ্লিনয়েডস, মানে ইউগ্লিনা, যাদের ওই মানে সেই অর্থে একটা ফ্লাজেলা আছে, তার মানে বড় একটা আছে, ওটাকেই ধরা হয় শুধু, হ্যাঁ। তো এই এই তিনজনই অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ করতে পারে। তার মধ্যে প্রথমটা ডায়নোফ্লাজেলেটস যেটা আমরা পাচ্ছি আর কি, সেটার ব্যাপারটা হলো এরা কিন্তু অ্যাকচুয়ালি শৈবাল, মানে সেল ওয়াল আছে, আমি বলছিলাম না শেষ দুটো সেল ওয়াল আছে, কারণ এটা প্ল্যান্ট। তাহলে ডাইনোফ্লাজেলেটস দ্বারা, যাদেরকে আমরা সমুদ্রের জলে গিয়ে যদি আমরা দেখি লাল জল আছে, আমরা এখানে পাবো না, ইন্ডিয়াতে পাবো না, মানে সমুদ্রের তো বিভিন্ন রকম জলের কালার হয়, তো কালার গুলো হয় মেনলি পিগমেন্টেশনের জন্য, মানে কেউ রং ভুলে যায় এমন নয়, সেখানে বিভিন্ন অর্গানিজম রয়েছে তাদের জন্য কালার গুলো আছে। তো ওখানে লাল রঙের যখন সমুদ্রের জল দেখছি, তখন মেনলি এই মেম্বাররা রয়েছে, এরা রোডোফাইসিস মেম্বার সেই অর্থে যদি বলো, তাহলে এরা অ্যালগি, যেমন যেমন আমরা ওই সায়ানোফাইসি বললাম, যেমন আমরা ব্যাসিলারিওফাইসি বললাম, তেমন ঠিক রোডোফাইসির মেম্বার এরা, মানে যাদের লাল রঙের পিগমেন্ট আছে। কি করা যাবে, মানে এই শৈবাল গুলোকে ধরে এনে প্রোটির সাথে ভরে দিয়েছে হোয়াইট এগার, যেহেতু ম্যাচিং ম্যাচিং পেয়েছে ওই ইউক্যারিওটিক ইউনিসেলুলার, হলো। তাহলে এই যখন প্ল্যান্ট, তাহলে সালোক সংশ্লেষ করতে পারবে। সেকেন্ড টাইপটা আবারও প্ল্যান্ট, কারণ এ এক ধরনের অ্যালগি, তাহলে সালোক সংশ্লেষ করতে পারবে।
আর থার্ড যেটা টাইপ ইউগ্লিনয়েডস, সে হলো অ্যানিম্যাল, কিন্তু এরা সালোক সংশ্লেষে সক্ষম অ্যানিম্যাল। আর সেই জন্য তিনজনকে একসঙ্গে ভরেছে একটা গ্রুপে, আর যার নাম দিয়েছে সালোক সংশ্লেষকারী প্রোটিস্টা। বোঝা গেল কনসেপ্টটা? 2 নম্বর রয়েছে খাদক বিয়োজক প্রোটিস্টা, যাদেরকে পপুলারলি নোন অ্যাজ স্লাইম মোল্ড। স্লাইম মোল্ডকে তোমরাও চেনো, আমি একটু বলি কোথায় দেখেছো। সেটা হলো, ধরো তোমার বাড়ির মানে ধরো শহরের দিকে তো আমরা বাড়ির উঠোন পাবো না, গ্রাম সাইডে বাড়িতে উঠোন পাবো। ঠিক আছে, ধরো গ্রাম সাইডে বাড়ি, বাড়িতে উঠোন আছে, ধরো একটা পেয়ারা গাছ বা আম গাছ এই টাইপের কোনো গাছ আছে। এবার বর্ষাকালে প্রত্যেক দিন এরকম করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, কি হয় না, স্লিপারি হয়ে যায় না। এ সবসময় কিন্তু শ্যাওলা পড়ে এমন নয়। শ্যাওলা এবং স্লাইম মোল্ড দুজনের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো সবুজ রঙের পাতলা লেয়ার পড়েছে, যেখানে পা দিলে তুমি উল্টাবে, এটা হতে পারে শ্যাওলা। কিন্তু তুমি দেখলে যে ওই গাছের তলায় থকথকে জেলির মতো, থকথকে জেলির মতো হয়ে আছে, একদম চাপ 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 গাদা হয়ে আছে, থকথকে জেলির মতো, মানে একটা লেয়ার না, মানে জাস্ট অ্যালগি যদি হতো একটা লেয়ারে থাকবে। আর যখন দেখছো যে থকথকে জেলির মতো, প্রথম দিকে একটু ওই কি বলবো ব্রাউন কালারের থাকলেও পরবর্তী সময় পুরো কালো হয়ে যায়, দেখতে একদম নোংরাটে টাইপের লাগে আর কি। এরা হলো স্লাইম মোল্ড। ঠিক আছে, এতে পাপ বললেই তুমি আবার উল্টাবে, কারণ এরাও স্লিপারি। এখন বিষয় হলো এই স্লাইম মোল্ডের গুরুত্ব কি আছে। ভীষণ গুরুত্ব আছে। কেন? ডিকম্পোজার। এটা ব্যাপক লেভেলের ডিকম্পোজার, মানে বিয়োজক। আর আমরা জানি, আগেও বলেছি, বিয়োজকের কি ভূমিকা আমাদের আহ গোটা সাইকেলে, মানে গোটা ইকোলজিক্যাল সিস্টেমে। কারণ বিয়োজকরা না থাকলে আমি মরলেও বিয়োজিত হতো না, মানে আমাকে মরলে আমি ধরো হিন্দু আমাকে পুড়িয়ে দেবে, মুসলিমদের ক্ষেত্রে তো কবর দেবে, তাহলে বডিটাকে তো পোষতে হবে। এই যে ঘাস পাতা যা যা পড়ছে আলটিমেট তো পোষতে হয়, বাকি সবাইকেই তো তাই করতে হয়, পোষতে হয়। আমরা গরু ছাগল ভেড়া মোষ করে কটা পাবো? বাকি সবই তো ওয়াইল্ড, বন্য। তাহলে যেখানে সে মরে, সে পচে, সে আবার আগের পরিবেশে ফিরে যায়, সেখান থেকে আবার তোলে, আবার মরে, আবার পড়ে, এই তো হয় গোটা সিস্টেমে। বোঝা গেল কি বললাম? তো সেই জায়গাতে বিভিন্ন অর্গানিজমের প্রচুর ভূমিকা আছে, তার মধ্যে ব্যাকটেরিয়ার ছিল, পড়েছি আমরা, বলছিলাম আমরা, প্রচুর ভূমিকা আছে বিয়োজক হিসাবে। এখানে আমরা করছি স্লাইম মোল্ডের ব্যাপক ভূমিকা আছে, আবার অ্যালগিতে গিয়েও বলবো, সরি ফাঙ্গাসে গিয়েও বলবো তাদের ব্যাপক ভূমিকা আছে এই বিয়োজক হিসাবে। ব্যাস, স্লাইম মোল্ড কি তুমি যদি জেনে রাখো, ব্যাস গল্প শেষ। কিচ্ছু না, কিচ্ছু লাগবে না। আর স্লাইম মোল্ড জেনেই তুমি কি করবে? তোমাকে তো লিখতেও দেবে না স্লাইম মোল্ড কি, এখান থেকেও তো এমসিকিউ আসবে, তাই না? সুতরাং সেই লেভেলে পড়াশোনাটা করতে হবে। ওকে, পিডিএফ পাঠিয়ে দেবো, দেখে নেবেন। হলো, এবার দেখো আরেকটা কি রয়েছে শীতে, সেটা হলো প্রোটিস্টা। মানে অ্যাকচুয়ালি প্রোটোজোয়ান প্রোটিস্টা, মানে সবাই তো প্রোটিস্টা, প্রোটোজোয়ান মানে যাদেরকে আমরা প্রোটোজোয়া বলি। দেখবে যখন আমরা অ্যানিম্যাল ক্লাসিফিকেশন পড়াবো, তখন আমরা বলবো না, কিন্তু একবার জাস্ট ছোঁয়াবো, যে ওই যে পরিফেরা নিডারিয়া টিনোফোরা এসব পড়েছো না ক্লাস 9-এ, ওই পরিফেরার আগে অ্যাকচুয়ালি আছে প্রোটোজোয়া, যারা অ্যানিম্যাল, যারা অ্যানিম্যাল, এরা সবাই পরজীবী, মানে সবাই রোগ তৈরি করতে পারে, সবাই রোগ তৈরি করে, বিভিন্ন অর্গানিজমে রোগ তৈরি করে। তাদেরকে এখানে প্যারাসাইটিক নেচারের জন্য এদেরকে মানে রেখেছে এখানে। দেখো অ্যাকচুয়ালি ভাগটা কিভাবে হয়েছে, মোড অফ নিউট্রিশন, একজন সালোক সংশ্লেষ করতে পারে, একজন খাদক বিয়োজক, আর একজন পরজীবী। তাহলে কি বেসিসে ভাগ করা হয়েছে? মোড অফ নিউট্রিশন, পুষ্টি কেমন ভাবে করে সেই অনুযায়ী ভাগ করা হয়েছে। বোঝা গেল? এর পরের আবার একটা ভাগ দিয়েছে দেখো, যে গমন অঙ্গের ভিত্তিতে ভাগ। তাহলে এখানে দিয়েছে দেখো জু ফ্লাজেলেট, কোনো প্রয়োজন নাই এসবের, হ্যাঁ বাদ দাও, এসব দরকার নেই, ফালতু ফালতু বকেলাম নাই কিছু। এদের মেম্বার হিসেবে প্রচুর গুরুত্বপূর্ণ মেম্বার আছে, জানো তো, মানে সেই অর্থে কিন্তু গুরুত্বপূর্ণ মেম্বার আছে অনেক, যারা কিন্তু আমাদের প্রচুর সমস্যায় ফেলে। যেমন একজনের নাম নিয়ে আমরা আলোচনা করলাম অলরেডি, ম্যালেরিয়ার জীবাণু, প্লাসমোডিয়াম, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাসমোডিয়াম ম্যালেরি, প্লাসমোডিয়াম ওভেলি, চারটে আছে। তার মধ্যে মানে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম হলো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া তৈরি করে, যেটা মারাত্মক, মানে যে ম্যালেরিয়া হলে মোটামুটি খুব কম সময়ের মধ্যে যদি আমরা ভালো ট্রিটমেন্টের আন্ডারে না যাই, তাহলে উপরে পটল ডাঙা, কেউ আটকাতে পারবে না। আর এই ধরনের ম্যালেরিয়া আমাদের এখানে হয় না, আমাদের এখানে হয় ম্যালেরিয়া মানে অ্যাকচুয়ালি বিনাইন ম্যালেরিয়া, যেটা সেটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া এখানে হয় না। এবার যারা ম্যালেরিয়া হয়েছে, বিনাইন হয়েছে, তবু ফেলে রেখে দিয়েছে, চুপচাপ বাড়িতে বসে ভাবছে প্যারাসিটামল খাবার হয়ে যাবে, তো তারা মরবে, সেটা আলাদা ব্যাপার।
কিন্তু ফ্যালসিপেরাম হলে বেশি সময় দেবে না। আর ফ্যালসিপেরাম হয় মেইনলি আফ্রিকার সাইডে, মানে গভীর জঙ্গলে যে সমস্ত মশা থাকে সেই মশা অ্যাকচুয়ালি ফ্যালসিপেরাম। বোঝা গেল? তার জন্য সিকেল সেল সিনড্রোম অ্যানিমিয়া বলে একটা ব্যাপার, পরে বাড়ানো হবে। ওকে। এছাড়াও এখানে অনেকজন মেম্বার রয়েছে যারা ভীষণ গুরুত্বপূর্ণ রোগ তৈরিতে। গুরুত্বপূর্ণ এই অর্থে রোগ তৈরিতে, যেমন অ্যামিবার ক্ষেত্রেই রয়েছে যারা অ্যামিবোইসিস রোগ তৈরি করে, মানে সেখানে পেট খারাপের ব্যাপার একটা হয় আর কি, মানে পেট খারাপ জাতীয় একটি রোগ এখানে রয়েছে। এন্টামিবা হিস্টোলাইটিকা যারা আমাশয় রোগের জীবাণু, মানে আমাশয় রোগ তৈরি করে, তারা এখানকার মেম্বার রয়েছে। আচ্ছা, আরো রয়েছে যেমন মেয়েদের ক্ষেত্রে ধরো এখানে উদাহরণ দেখতে পাবে যে মেয়েদের ক্ষেত্রে ওই যে যেমন রজস্রাব হয়, মানে মেনস্ট্রুয়াল সাইকেলে যেমন পিরিয়ডস হয় বা মেন্স হয় না, তেমন সাদা স্রাব বলেও একটা বিষয় আছে। হ্যাঁ, আর সেটা তৈরি করার ক্ষেত্রে এই গ্রুপেরই মেম্বার রয়েছে যারা দায়ী। আরো আছে, আরো গুরুত্বপূর্ণ মেম্বার যারা এই গ্রুপে রয়েছে, তারা রোগ তৈরি করে। যেমন এখানে দেখবে সিলিয়ারি ডিসেন্ট্রি বলে একটি রোগ, একদম লাস্ট পেজে রয়েছে, একদম 122 পাতা শেষে গিয়ে রয়েছে সিলিয়ারি ডিসেন্ট্রি। সেখানে প্যারামেসিয়ামের মেম্বারদের নাম দেওয়া হয়েছে, এবং যারা অ্যাকচুয়ালি ডায়রিয়া বা মানুষের বৃহদন্ত্রে মানে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে এই ধরনের রোগ তৈরি করে, যেটাকে সিলিয়ারি ডিসেন্ট্রি বলা হয়, যারাও মোটামুটি পেট খারাপের জন্য দায়ী। তাহলে প্রচুর মেম্বার রয়েছে যারা সব আমাদের দেহে বিভিন্ন রকম রোগ তৈরি করে। ঠিক আছে, কোনো দরকার নেই, এগুলোর নামগুলো একটু শুনে রাখলাম, জেনে রাখলাম, এই পর্যন্তই। যতদূর পর্যন্ত আমরা বোর্ডে ঠিকঠাক ভাবে পড়িয়েছি ততদূর আমাদের পড়ার বিষয় অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য। তাও আমরা দিয়ে দেবো, তোমার পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে একবার দেখে দেখে দাগ নিয়ে নেবে। এবার দেখো, তোমাকে হয়তো বললাম গমনাঙ্গে ভালোভাবে বুঝবে, গমনাঙ্গের ভিত্তিতে প্রতিষ্ঠা শ্রেণীবিভাগ করো। ধরো এরকম একটা কোশ্চেন দেওয়া আছে ওখানে পিডিএফ এ, তুমি বুঝবে যে আমাকে গমনাঙ্গের ভিত্তিতে ভাগটা পড়তে বলা হয়েছে, মানে জাস্ট নাম কোটা দেখে একটু, মানে জাস্ট দেখে রাখতে বলা হয়েছে। তোমাকে তো 3 নম্বরে লিখতে হবে না, সুতরাং ওরকম দেখার দরকার নেই।